কোনো সেল নাই। দেখেন, সেল নয় যে প্রতি মাসে আমি লাখ লাখ টাকা লাভ করতেছি। তো এখন আসলে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তাহলে আমি করবোটা কি? আজকে যারা আমাদের দর্শক হিসেবে আছেন তাদেরকে যদি এই বিষয়ে বলতে চাই যে আসলে সে তার ইনভেস্টমেন্ট আসলে কোথায় করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আমাদের পডকাস্ট সিরিজের আরও একটা পডকাস্ট নিয়ে। আজকেও বরাবরের মতো আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সাজিদুল কবির ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, গত আলোচনায় বা গত পডকাস্টে আমরা আলোচনা করেছিলাম বা অনেক ব্যাপারে জেনেছিলাম, আপনার ক্যারিয়ারের উত্থান পতন অনেক কিছু জেনেছিলাম। টোটাল স্ট্রাগল বলা যায় না, ওখানে কিন্তু কিছু কিছু পয়েন্টে আপনার অনেক বিশাল সাকসেস ছিল। তো একটা মানুষ কিভাবে তার ক্যারিয়ারটা শুরু করলো, স্ট্রাগল দিয়ে শুরু করলো, দেন একটা ভালো জায়গায় চলে গেলেন আপনি বাইং হাউসের মাধ্যমে, দেন আরও ম্যাসিভ ড্রাইভ দিতে গিয়ে একটা ফ্যাক্টরি সেট আপ করলেন। ফ্যাক্টরি সেট আপ দিতে গিয়ে ওখানে আদার্স হ্যাসেলগুলো ম্যানেজমেন্ট করতে না পারার কারণে ব্যবসাটা বন্ধ করতে হলো। দেন আবার ব্যাক এসে আবার বাইং হাউসে রাজত্ব করলেন, কিন্তু একটা ঘটনাক্রমে একটা ইনসিডেন্ট ঘটলো। আসলে ওই ঘটনাগুলো কিন্তু খুব কম সময় ছিল। মানে টোটাল টাইমের ভিতরে যদি ধরেন আপনার হয়তো 20% টাইমটা ছিল ওই স্ট্রাগল পয়েন্ট বা এই ঘটনার পয়েন্টগুলো। কিন্তু এই ঘটনা বা স্ট্রাগল পয়েন্টটা কিন্তু আমাকে মানে ডাউন করে দিয়েছে। বাকি সময়টা আমি বলতেও পারতেছি না, বা অনেকগুলো সাকসেস পয়েন্টগুলো ছিল, অনেক হ্যাপি ফিলগুলো ছিল, ওগুলো তো সামনে আসে না। মানুষ দেখে কোনটা, যেটা মানে যেখানে ফেল করছেন সেটাই দেখে। আলটিমেটলি ওইটাতে ফোকাস করার কারণে বা ওইটার কারণে কিন্তু আপনি আর সামনে আগান নাই ওই বিষয়টা। এটা হোয়াট এভার। এখন প্রশ্ন থেকে যায় যে আমাদের যারা পডকাস্ট আগের সেশন দেখেছেন, আগের পডকাস্টগুলো দেখেছেন বা ভিডিওগুলো দেখেছেন, যে তাহলে করবোটা কি? আমরা ধরেন আমি এক্সপার্টিস নিয়ে কোনো বিজনেসে নামলে সফল হওয়ার পসিবিলিটিও থাকতেছে, লস হওয়ার পসিবিলিটিও থাকতেছে, লাভ লস মিলেই বিজনেস। এখন তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনি উইথ এক্সপিরিয়েন্স অর উইদাউট এক্সপিরিয়েন্স যেভাবেই নামেন না কোনো, বিজনেস মানে আনসার্টেনিটি, লাভ হতে পারে, লস হতে পারে। ইভেন যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার লাভ হওয়ার পসিবিলিটিটা বেশি থাকছে। হ্যাঁ, জেনে শুনে ট্রেনিং ছাড়া কোনো একটা বিজনেসে যাওয়াটাই আসলে বোকামি। রাইট, বিজনেস বলেন বা ইনভেস্টমেন্ট বলেন, জানতে হবে সেটা টোটালি। রাইট। সো এইটা হলো আলটিমেট কথা, বা এইটাই হলো একমাত্র পথ। জানতে হবে যে কোনো সেক্টরে নামার আগে। এরপর দেখেন যে এখন তাহলে যাবেটা কোথায়, মানুষ করবেটা কি? বিজনেস করতে গেলে শিখতে হবে। শিখতে গেলে একটা নির্দিষ্ট টাইম অফ পিরিয়ড পার করতে হবে। শুধু টাইম অফ পিরিয়ড না, আপনি চিন্তা করে দেখেন, একটা বিজনেস করতেছেন হয়তো 1 বছর ধরে, 2 বছর, এখানে হয়তো 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা লস হয়ে যাচ্ছে। কিন্তু আপনি একটা মাস সময় দেন বা 6টা মাস সময় দেন আপনার লার্নিংয়ের পিছনে, সেখানে হোক আপনি 1 লাখ টাকা খরচ, 5 লাখ টাকা খরচ হোক, কিন্তু এই শেখাটা যে আপনাকে লং রানে কত সেভ করবে এটা আমরা চিন্তা করি না। আমার একজন স্টুডেন্ট বলতেছিল যে আমি আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাডভান্স কোর্সে আমি নাফিস ভাই নিচ্ছে হলো 15,000 টাকা। এখন উনি দেখতে পাচ্ছে যে ওই 15,000 টাকা না দিয়ে উনি 1 লাখ ক্লাস শুরু করলে 3 দিনেই 15,000 টাকা লস হয়ে গেছে। উনি 15,000 টাকা বড় মনে করতেছে, 15,000 টাকা দিয়ে ট্রেনিং করবো, নাফিস ভাই নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওই 15,000 টাকা না দেওয়ার কারণে ওনার কিন্তু 15,000 টাকা লস হবে। বাট ওই গাইডেন্সটা পাইলে কিন্তু ওনার ওই লসটা হবে না। ওইটাকে লস হিসেবে নিতেছে না, লস নিতেছে যে হ্যাঁ আমার কাছ থেকে নাফিস ভাই দিতেছে 15,000 টাকা বা 25,000 টাকা দিব, এইটাকে ইনস্ট্যান্ট মনে করতেছে লস হিসেবে। আমার মনে পড়ে কোচ কাঞ্চন স্যারের ওই কথাটা যে মানুষ একটা রেস্টুরেন্টে বসে 500 টাকা দিয়ে একটা বার্গার খেয়ে ফেলে, কোনো টেনশন হয় না। এক রেস্টুরেন্টে বসে 2,000 টাকা খরচ করে ফেলে, টেনশন হয় না। বাট 500 টাকার বই কিনতে গেলে চিন্তা করে 500 টাকা দিয়ে বই কিনবো। অথচ এটাই দরকার তার লাইফের জন্য, মানে লং রানের জন্য দরকার। রাইট। এবং দেখেন আমরা কিন্তু অনেকেই বলা যায় যে আলহামদুলিল্লাহ কোচ কাঞ্চন স্যারকে ধন্যবাদ দিতে হয়। ওনার উদ্যোগের কারণে আমাদের অনেকের মাইন্ড কিন্তু চেঞ্জ হয়েছে। আমরা অনেক বিশাল বড় একটা কমিউনিটি কী করছি, লার্নিংয়ের পিছনে ছুটছি, প্রতিনিয়ত লার্নিং করছি ব্রেভ অ্যাডভান্স মার্কেটিং ম্যাজিশিয়ান বিভিন্ন কোর্সের মাধ্যমে। দেখেন, এখানে আমরা তো বিজনেসের এই মুহূর্তে কোনো সেল নাই। দেখেন,
সেল নাই, তারপর আমার মনে হচ্ছে প্রতি মাসে আমি লাখ লাখ টাকা লাভ করতেছি। কীভাবে সেটা? সেল করতে গেলে হয়তো প্রতি মাসে 2 লাখ টাকা 4 লাখ টাকা আমার লস হইতো, যেটা আর সেল করতেছি না, আমার লসটা হচ্ছে না, তার মানে টাকা রয়ে গেছে আমার। রাইট, তাহলে কি লাভ হচ্ছে না? রাইট। তার মানে না সেল করেও বিজনেস না করেও লাভ হচ্ছে, কারণ এই লার্নিংটা আমার দরকার ছিল। পয়েন্ট। এখন আপনার দৃষ্টিতে যদি আমরা আসলে জিজ্ঞেস করি যে তাহলে হোয়াটস দ্য ওয়ে, আমরা আসলে কি করতে পারি? তো এখন আসলে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তাহলে আমি করবোটা কি? করা সিম্পল, যদি আপনি বিজনেসই করতে চান, বিজনেসের জন্য যদি মাইন্ডসেট থাকে, তাহলে আপনি লার্নিং করেন। এখন সেটা বইয়ের থ্রুতে করেন, আপনি কোনো ট্রেনিংয়ের থ্রুতে করেন, কোনো একজনকে কোচ বা মেন্টর মেনে তার গাইডেন্সে রেগুলার লার্নিং করতে থাকেন। দেন লার্নিংয়ে থাকা অবস্থায়ও আপনি অল্প অল্প করে ইমপ্লিমেন্ট করতে পারেন, আবার লার্নিংটা শেষ করেও আপনি ইমপ্লিমেন্ট শুরু করতে পারেন। তবে বেটার লার্নিং অবস্থায়ই আপনি টুকটাক ইমপ্লিমেন্ট করে করে ওই বিষয়গুলো প্র্যাকটিক্যাল করা। এটা করলে আপনার কি বলে, লস করে হলেও আপনি বা একটা প্রপার প্ল্যানিংয়ের ভিতরে দিয়ে যে ওটা আসলে অ্যাকচুয়ালি লস না, ওইটা লং রানের জন্য সেভ হচ্ছে অনেকটা। রাইট। আপনি যেই সেক্টরেই করেন না কেন, যদি আপনার ল্যান্ডেও ইনভেস্ট করতে যান বা প্রপার্টি বিজনেস করতে যান অথবা গার্মেন্টস বিজনেস করতেও যান, সেখানে যদি সময়টা দেন, এই সময়টা তো আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে এখানে। তো ওই সময়টা ডিপলি জানতে হবে বিজনেসটা কীভাবে হয়, কীভাবে করে। যেমন আমার এক ফ্রেন্ড আছে, সে টি শার্ট সেল করে। টি শার্ট মানে স্পোর্টস জার্সি বানাবে, কিন্তু তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি গার্মেন্টস মার্চেন্ডাইজার? না। আপনি কোয়ালিটি ইনচার্জ বা কোয়ালিটির কাজ বুঝেন কিছু? না, আমি কিছু জানি না। তাহলে আপনি কীভাবে করেন? না, আমার লোক আছে, ওরা করে ফেলে। তো লোক আছে, ওই লোকের ভরসায় যদি আপনি ক্লায়েন্টকে সার্ভিস দেন, তাহলে আপনি আসলে জানতেছেন যে কী পাইছে এই ক্লায়েন্ট? না, এটা বুঝতেছি না। তো তাহলে অ্যাটলিস্ট আপনি তো বুঝতে হবে, এটা জান, সময় দেন, খরচ করেন, তারপর শুরু করেন এটা। আপনার বিজনেস শিখছেন, হ্যাঁ, বিজনেস কীভাবে করতে হয়, স্কেলিং করতে হয়, ফাইনাল কীভাবে করতে হয়, করলেন, ঠিক আছে। কিন্তু ক্লায়েন্টকে যে সার্ভিসটা দিবেন, ওই সার্ভিস প্রপারলি সে পাচ্ছে কি না, এটা কীভাবে শিওর করলেন আপনি? তো আমি বললাম যে আপনি অ্যাটলিস্ট এই সময়টা আপনি জানতে হবে, অথবা এমন রিয়েলেবল কোনো পার্সন করতে হবে, তাকে ট্রাস্ট করতে পারেন যে হ্যাঁ, আমি যে কথা বলছি, মানে ও যে আমাকে ইনফরমেশন দিচ্ছে, এটা আমি সেম ইনফরমেশন বাইরেকে দিচ্ছি, তাহলে আমি ওই বিজনেস করতে পারবো, নাহলে করতে পারবো না। তার মানে মার্চেন্ডাইজিং, গার্মেন্টস এরকম জানতে হবে, নাহলে আপনি শুধু এই সার্ভিস দিতে পারবেন না। মিনিমাম কিছু জেনে কাজকে নিতে পারবেন, আদায় করতে পারবেন। খুবই স্বাভাবিক। আপনি ডেভেলপমেন্ট সেক্টরে ডেভেলপমেন্টের সাপোর্ট দিবেন। আপনার নিজের তো ডেভেলপমেন্ট বিষয়টা আপনার ভিতরে থাকতে হবে। হয়তো আপনি অন হ্যান্ড করবেন না, বাট ইন্ডিয়া করাতে গেলে আপনার জানতে হবে আসলে কোনটা কমপ্লিট ম্যানেজমেন্ট স্কিলটা লাগবে, যেটা আসলে প্রতিনিয়তই আমাদের কোচরা বা আমাদের কোচ আমাদেরকে বলেন। আচ্ছা, এখন তাহলে ধরেন আমরা এটা তো পেলাম যে আমরা কি করতে পারি, বিজনেস করতে গেলে এইভাবে লার্নিং করতে হবে। এখন অনেকে আছেন যে না, এই মুহূর্তে বিজনেসে যেতে পারবে না বা এই মুহূর্তে বিজনেসে যাবে না। আবার অনেকে আছে যে বিজনেস করে একটা ভালো জায়গায় আছেন, এখন উনি কোথাও ইনভেস্ট করতে চাচ্ছেন। ইদানিং দেখবেন যে আমাদের যে লাইফ ট্র্যাকারটা আছে, তো ওইটার ভিতরেও কিন্তু লাইফ ক্লকের ভিতরেও কিন্তু ইনভেস্টমেন্টের একটা পার্ট আছে, যে আমার প্রতিদিনই একটা অংশ মাইক্রো ইনভেস্টমেন্ট করা উচিত। তো এই কারণে কিন্তু আমাদের পরিচিত ভাই ব্রাদাররা যারাই আছেন, তারা কিন্তু প্রতিনিয়তই ইনভেস্ট কোথায় করব, কোথা থেকে আমার টাকাটা একটা রোলিং করে আসবে এবং আমি একটা মানে ম্যাসিভ লং টার্ম অ্যাসেট তৈরি করব, এটার পিছনে কিন্তু ছুটছে এবং আমিও ছুটছি, আপনিও ছুটছেন, সবার জন্যই বিষয়টা কমন। ইভেন আমাদের কমিউনিটির বাহিরেও যদি বলেন, যারা ফ্রিল্যান্সিং করছে বা যারা কি বলে কোনো একটা প্রতিষ্ঠান ওন করে, একটা টিম ওন করে, যারা মাসে লাখ টাকার উপরে ইনকাম করছে, তারাই কিন্তু ইনভেস্টমেন্ট স্কোপ খুঁজতেছে। এক সময় তাদের একটা অ্যামাউন্ট হয়ে যায়, তার চিন্তা করে এটা কী করবো, ব্যাংকে থাকবে নাকি কিছু একটা করবো, এই মানে দুনমনে ভোগা আর কি। রাইট। ব্যাংকে থাকলে তো ভাই মানে আলটিমেটলি ইটস আ ট্র্যাপ, জিরো হয়ে যাচ্ছে টাকাটা। এইটা মানে ক্যালকুলেশন না দিলে আমাদের দর্শকরা আসলে অনেক ক্ষেত্রে বুঝবে না। অনেকে যারা এটা নিয়ে স্টাডি করেছে বা অনেক আমাদের বাংলাদেশে অনেক ভালো ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট আছেন, যাদের পডকাস্ট দেখেছেন, তারা হয়তো বা জানবেন, বাট অনেকে হয়তো বা জানেন না যে আপনি যদি আপনার টাকা সিন্ধুকেও রাখেন, আপনার টাকা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। আপনি যদি ব্যাংকেও রাখেন, আপনার টাকা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। কারণ আজকে 1 লক্ষ টাকা দিয়ে আপনি যেই প্রোডাক্টটা কিনতে পারবেন, বা যেই অ্যাজ এক্সাম্পল ধরেন আপনি
1,00,000 টাকা দিয়ে এখন কি করতে পারবেন? 1,00,000 টাকা দিয়ে মোটামুটি আপনার 1 মাস 1.5 মাস, কিছু ফ্যামিলিতে 2 মাস চলে যাবে, কিছু ফ্যামিলিতে 1 মাস চলে যাবে। কিন্তু আপনি চিন্তা করেন তো, আজ থেকে 10 বছর পরে এইটা আপনার ফ্যামিলি চালাইতে কয় টাকা লাগবে? অনেক লাগবে এবং বাড়বে বেশি অনুযায়ী। হ্যাঁ, তাহলে কত টাকা খরচ হতে পারে? যদি আমরা 10 বছর আগে পরের হিসাব করি, 10 বছর আগে আপনার একটা ফ্যামিলি চালাইতে কেমন খরচ হতো? সাপোজ 10 বছর আগে আমার খরচ হতো 15,000 টাকায় হয়ে যেত। এখন এখন তো অ্যারাউন্ড 1,15,000 টাকা লাগে। 3 গুণ হ্যাঁ, খরচ বেড়ে গেছে। ইনভেস্ট করে বেড়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি ক্যালকুলেশন করি যে আপনার টাকাটা যদি সিন্ধুকে রেখে দেন, তাহলে কি এই মানে 50,000 টাকা সিন্ধুকে রাখলে এটা কি 1.5 লাখ হচ্ছে? না, না। ইভেন যদি ব্যাংকে রাখেন, 50 লক্ষ টাকা রাখলেন, 50 লক্ষ টাকা রাখলে কি আপনার এটা 1.5 কোটি হয়ে যাচ্ছে? জিজ্ঞেস করতে পারছি আর সেই অনুযায়ী মান অনুযায়ী তো অনেক কমে যাচ্ছে টাকা মানটা। ইনভেস্টমেন্ট ধরেন আপনি 10% ইন্টারেস্ট পাইলেন, 10% ইন্টারেস্ট পাইলে 10 বছরে কত টাকা আসতো? 10 বছরে ধরেন 50,000। 1 কোটি তো 10 লাখ, তাহলে 50 লাখে 50 লাখে 50 লাখে 5 লাখ, 50 লাখে 5 লাখ 10 বছরে আসলো আপনার 50 লাখ। তাহলে আপনার 50 লাখ 1 কোটি হলো, কিন্তু আপনার কস্টিং তো হয়ে গেল 1.5 লাখ। হ্যাঁ, কস্টিং আছে 1.5 লাখ টাকা। তাহলে তো আপনার 50 লাখ টাকা নাই। নাই, বিষয়টা হলো এভাবেই আর কি। হ্যাঁ, টাকার মানটা জিরো হয়ে যাচ্ছে। আর হলো আমরা ওই সময় যে ফ্যাসিলিটিটা পাইতাম, যে এই টাকাটা যদি আমরা ব্যাংকে না রেখে বা নিজের সিন্ধুকে না রেখে যদি কোনো একটা ভালো সঞ্চয়পত্র বলেন বা হোয়াটএভার, এগুলোকে না রেখে যদি আমি ভালো টাকা ইনভেস্ট করতে পারতাম। তো আমার এক ফ্রেন্ড আছে, সে ছাগল কিনে সে বিক্রি করে, মাস শেষে বিক্রি করে এবং অনেক সময় বছর শেষে মানে কোরবানির সময় আসলে সে হিউজ পরিমাণ টাকা পাচ্ছে এখানে। সে কী করে, একটা ছাগলের প্রতি বছরে যেরকম বাচ্চা হচ্ছে এখান থেকে আসতেছে, আর ছাগলটা বড় হচ্ছে, বড় মানে সেক্টর হয়ে যাচ্ছে, তার এই বিজনেস বড় হয়ে যাচ্ছে। তো এখানে দেখছি যে সে ব্যাংক কিনে রাখে, যদি ছাগলও কিনে রাখে তা কিন্তু টাকা বাড়তেছে এখানে। আচ্ছা, সেই অনুযায়ী থেকে ডাবল হয়ে যাচ্ছে। ডাবল মানে 1 বছরেই ডাবল হয়ে যাচ্ছে টাকাটা। তো এখন চিন্তা করে দেখেন, আর 10 বছরে কী হবে এটা? তার মানে এই ইনভেস্টমেন্ট যদি ছোটো করে করেন, যেমন 20,000 টাকা 15,000 টাকা যদি আমি ইনভেস্ট করে একটা ছাগল কিনে রাখলাম, সেটা 1 বছরে মিনিমাম এটা ডাবল হবে। ঠিক আছে? এটা কিন্তু যদি বছরে যদি একবার ধরেন, দেখেন এটা কতবার ডাবল হচ্ছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন ব্যাংকে টাকা রাখা অথবা আপনার সিন্ধুকে টাকা রাখার চেয়ে ছাগল পালাও ভালো। ছাগল পালা ভালো আছে সেটা মনে করতেছি। আর যদি হ্যাঁ, আপনার হ্যান্ডসাম ভালো একটা অ্যামাউন্ট থাকে, ভালো একটা ল্যান্ডে বা কোনো একটা প্রপার্টিতে ইনভেস্ট করেন, তো জায়গা বুঝি আর কি, তাহলে সেক্ষেত্রে আরও ভালো মার্জিন পাওয়া পারেন হ্যান্ডসাম। এখন এখানে কিন্তু অনেক কিন্তু থেকে যায় যে আসলে কোথায় ইনভেস্ট করব, কিভাবে ইনভেস্ট করব। অনেক মানুষ কিন্তু ইনভেস্টমেন্ট করতে, ল্যান্ডে ইনভেস্টমেন্ট ঠিক আছে, বেস্ট ইনভেস্টমেন্ট, ওকে বলা যায়। যদিও আরও অনেক ইনভেস্টমেন্ট আছে, ক্রিপ্টো আছে, তারপরে আপনার আদার্স ব্যাংকের বিষয়টা তো আগেই বাদ গেল। তো এখানে আদার্স অনেক ব্যাপার আছে। এখানে ল্যান্ডে করব না ফ্ল্যাটে করব, বা আসলে কোথায় করব, কোন জায়গায় করব, এবং সেটা কি মানে ডেভেলপ জায়গায় করব নাকি ডেভেলপিং জায়গায় করব, এবং যেই ডেভেলপিং জায়গায় করব এটা আসলে কত দিনে ডেভেলপ হবে, অনেকগুলো কোশ্চেন ফ্যাক্ট থেকে যায়। এই জায়গায় আসলে আপনার কি সে? ওই যে প্রথমে বললাম, যে বিজনেসে করেন, যেখানে যান, যে আপনার রিয়েল এস্টেটে বা ডেভেলপমেন্ট ইনভেস্ট করতে যান, ওটা সম্বন্ধে ডেপ জানতে হবে আপনাকে। জেনে শুনে যখন যাবেন তখন সব কিছু ইজি ক্লিয়ার মনে হচ্ছে। বিজনেস সেম মনে হয়, আজকে এই বিজনেস করতেছি, কালকে মনে হচ্ছে যে না, এটা থেকে মানে ওইটা ভালো, তো ওইটা যা দেখেন সেম। আপনারা এটার যত সময় দিচ্ছেন আর একটু প্রপারলি জানার পর ওটাতে ইনভেস্ট করেন বা ইনভেস্ট শুরু করেন, দেখবেন যে এখানে ভালো কিছু পাবেন। এখানে আপনি যদি আমরা আজকে যারা আমাদের দর্শক হিসেবে আছেন তাদেরকে যদি এই বিষয়ে বলতে চাই যে আসলে সে তার ইনভেস্টমেন্ট আসলে কোথায় করবে, এই ব্যাপারে যদি আপনার ধরেন আপনার রিয়েল এস্টেটে যদি ইনভেস্ট করতে যান, যদি আপনার অ্যাপার্টমেন্ট বা প্লটে কিনতে যান, সেই প্লটের বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ কিন্তু আমরা আলোচনা করতে পারি চাইলে। যেমন যদি অ্যাপার্টমেন্টের চিন্তা করে দেখেন, যেমন বাংলাদেশের জনসংখ্যা অনেক, কিন্তু সেই অনুযায়ী আমাদের অ্যাপার্টমেন্টের চাহিদাও আছে অনেক। কিন্তু চাহিদা থাকলেও হবে না, সেটা অ্যাবিলিটি থাকতে হবে। যেমন আমি মনে করি যে একজন লোকে তার মাসিক আর্নিং 1 লাখ টাকা বা 80,000 টাকা তার সে স্যালারি পাচ্ছে, সে চিন্তা করতে পারে যে আমি তো এখান থেকে 20,000 টাকা 30,000 টাকা ভাড়া না দিয়ে চাইলে আমি একটা অ্যাপার্টমেন্ট নিতেই পারি। কিন্তু যখন এই চিন্তাটা করে তখন সে লোনের প্যারা পড়ে যে একটা ইনস্টলমেন্ট দেওয়া লাগবে। যেমন একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে 80 লাখ টাকা দাম, মিনিমাম 30 লাখ 40 লাখ টাকা প্রথম ইনস্টলমেন্ট দিতে হবে, ফার্স্ট ইনফ্রন্ট দিতে হবে। দেওয়ার পরে ওই কিস্তি চালা দিতে হবে। ওই কিস্তিটা দিতে যে একটা প্যারা থাকে। আর অনেক সময় যারা এই আর্নটা করতেছে, যেমন
80,000 টাকা বা 1 লাখ টাকা আর্ন করতেছে, তাদের কিন্তু খরচ সংসারে এই 70-80,000 টাকা অলমোস্ট হয়েই যায়। And তারা এই যে ডাউন পেমেন্টটা দিবে, এটা কোথায় পাবে? এজন্য কিন্তু এটা কেনাও হয় না। ওকে, মানে বলতে চাচ্ছেন যে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমামই আগাতে পারছে না। চাহিদা আছে অ্যাপার্টমেন্টের, বাট ক্যাপাসিটি নাই কেনার। কেনার ক্যাপাসিটি নেই। এবং প্রতি বছর এরকম 2000 আমি শুনেছি একটা ডাটাতে দিয়ে না 2,500 ফ্ল্যাট যারা- তৈরি হচ্ছে। না, কারণ মিরপুরে আপনার 2,500 ফ্ল্যাট আছে, হুম। কিন্তু দিন শেষে আপনার বিক্রি হচ্ছে আপনার বছরে 20টা 30টা। আচ্ছা, মানে 2,500 ফ্ল্যাট আছে বিক্রি হচ্ছে এরকম না, 2,500 ফ্ল্যাট তৈরি হচ্ছে প্রতি বছর, বিক্রি হচ্ছে 20টা 30টা। অ্যামাউন্ট ফিগার বললাম যে বছরে হয়তো তাদের একটা এখানে ডিমান্ড আছে দেন 2,500, কিন্তু ওখানে বিক্রি হচ্ছে প্রতি 20টা ও, 30টা। ও আচ্ছা, আই গট দ্য পয়েন্ট। মানে ডিমান্ড আছে 2,500 3,000, কিন্তু বিক্রি হচ্ছে 20টা 30টা পয়েন্ট। এখন এই জায়গায় তাহলে আসলে মানে কনসার্নের জায়গা এটা একটা, এইখানে আসলে কি করা তো এখানে আমি যেটা ইনভেস্ট করবো একটা জায়গায়, যে মনে হচ্ছে এখানে ক্লাউড বেশি, ডিমান্ড ডেভেলপার মনে করতেছে যে আমাদের শো করতেছে যে এখানে অনেক লোক আসা যাওয়া করতেছে, এখানে ডিমান্ড আছে প্রচুর। তো এখানে যদি আমি একটা ফ্ল্যাট কিনে রাখি বা ডেভেলপমেন্ট করলাম, অ্যাপার্টমেন্ট করলাম, বিল্ডিং করলাম, কিন্তু ভুল জায়গায় করলাম কিনা এটা বুঝতে হবে যে এই জায়গায় মানুষের কেনার ক্যাপাবিলিটি কীরকম পরিমাণ আছে। যদি ডেভেলপার বা অন্যান্য কোম্পানিরা যে সব বোঝায় এখানে ডিমান্ড আছে, যেমন বললাম 2500 কেনার মতো ক্যাপাসিটি লোক আছে, এখানে অনেক লোক, ক্লাউডের অনেক পরিমাণ আছে, কিন্তু বিক্রি হচ্ছে কটা? 20টা 30টা বিক্রি হচ্ছে। তার মানে এখানে যদি ইনভেস্টর যদি আমি হিউজ পরিমাণ করে ফেলাই, তার মানে সেলটা হচ্ছে না কিন্তু ওই পরিমাণ। বুঝতে হবে ওই জায়গায় আমি ইনভেস্ট করবো কিনা, এটা বুঝতে হবে আর কি। তার মানে ব্যাপারটা হলো যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করলাম, ফ্ল্যাট প্রজেক্টে নেমে গেলাম, আমরা ফ্ল্যাট তৈরি করে ফেললাম। আফটার দ্যাট আমি আসলে ওই যেই প্রাইজে সেল হবে, ওই প্রাইজে সেল করবেন আপনি, কিন্তু কেনার মতো ক্যাপাসিটিওয়ালা লোক কয়জন আছে? সেটাই, ফ্ল্যাটের দাম বাড়তেছে, হুম। একটা দিকে ডিমান্ড আছে। মানে আমি সাপোজ উত্তরাতে একটা সেক্টর 7 নম্বর সেক্টরে মনে করেন ফ্ল্যাটের ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড, কেনার মতো আছে, ডিমান্ড আছে, কিন্তু ওই ডিমান্ড অনুযায়ী কিন্তু তারা সেল কম হচ্ছে। এটাও কিন্তু সত্য যে আপনার সেল কম হলেও দাম কিন্তু কমতেছে না, দাম বাড়তেছে। দাম ঠিকই বাড়তেছে। একটা ক্লায়েন্ট যা আছে যে ওয়েট করছে দেখি দাম কমবে তো হরে কিনবো, কিন্তু কিনে না। কেন কিনে না জানেন? এই যে জমির দাম কিন্তু কমতেছে না, ব্যাংকের কিস্তি কিন্তু পেশা ঠিকই আছে, হুম। আর কনস্ট্রাকশন কস্ট কিন্তু কমতেছে না, রাইট। বলে সিমেন্টের দাম বাড়তেছে। তাহলে ওই যে ডেভেলপার কোম্পানি সে দাম বাড়াবে কি, কমাবে কীভাবে? কমানোর তো কোনো সিস্টেম নেই। হয়তো 1 বছর শেষে হয়তো এটা দাম হয়তো ধরেন 2023-24 সালের দিকে একটার ফ্ল্যাটের দাম হয়তো এই 5-10% কমলো, হ্যাঁ, কিন্তু সেল তো কমছে অনেক কম, সেম 50% কমে গেছে এমন হতে পারে, কিন্তু দাম তো 50% কমে নেই। এর কারণটা কি? ওই ডিমান্ড অনুযায়ী কিন্তু ওই চাইলেও কিন্তু একটা ডেভেলপারও দাম কমাতে পারে না। তখন কি করে পাবলিকগুলো যারা কিনবে, তখন যে আগে যদি চিন্তা করতো কেউ আমি 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনবো, তখন চিন্তা করে না তাহলে আবার 1000 ফিট বা 850 ফিট স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনেন, অথবা তখন সেক্টর থেকে বাইরে চলে যাচ্ছে, হয়তো 7 নম্বর সেক্টর না কিনে হয়তো যাচ্ছে একটু ভিতর দিকে, এবং 17 নম্বর 18 নম্বর সেক্টর যাচ্ছে। তার মানে কিন্তু এক জায়গায় ডিমান্ড আছে মনে হয় বলেই যে আমি এখানে ইনভেস্ট করে ফেলবো, কিনে ফেলবো, ডেভেলপ করে ফেলবো, এটাও হবে না। আপনার যদি অ্যাপ্রক্স কীরকম, আপনার কি মনে হয় যে কীরকম ইনভেস্টমেন্টের ভিতরে কিনলে ওইটা মানুষের হাতের নাগালে থাকে, বা কীরকম ইনভেস্টমেন্টের ভিতরে একটা ফ্ল্যাটের প্রাইস হলে ওইটা ম্যাক্সিমাম মানুষ অ্যাফোর্ড করতে পারবে? আসলে এটা কি প্রাইসটা এমন ডিপেন্ড করে না, যেমন গুলশানেও একটা ফ্ল্যাটের প্রাইস, যে প্রাইস অনেকের কাছে এটা সস্তায় এবং না, 2-3 কোটি টাকা এটা কোনো প্রাইস না। প্রাইস মনে হয় না। আর অনেক আপনি রূপায়ণে দেখেন যে আপনি অনায়াসে 2-3 কোটি টাকার ফ্ল্যাট বিক্রি হচ্ছে, যদি এখনো অ্যাড দিচ্ছে তারা বিভিন্ন ভিলা টিলা বা ফ্ল্যাটের। বলতে চাচ্ছি যে এইটা অ্যাভেলটা করে তার ডিমান্ড ইয়ার উপরে, ফ্যাসিলিটিসের উপরে, যেমন আমি কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিনতে পারতেছি, আর ব্যাংক ইন্টারেস্টে কেমন আসতেছে সে অনুযায়ী। কারণ কি একটা মানুষ যখন একটা ইনভেস্ট করবে, এটা তার যদি মনে করে যে লাইফের সব কিছু দিয়ে ইনভেস্ট করে ফেলাইলাম, যেমন আমি ধরেন একজন লোক সে 1 লাখ টাকা স্যালারি পাচ্ছে, সে চিন্তা করলো যে তার সেভিংস করে সে ডাউন পেমেন্ট দেওয়ার মতো 20-30 লাখ টাকা জমাতে পারছে আর কি।
জমানোর পরে যদি সে ইনভেস্টটা করতে যায় যে আমি ফ্ল্যাটটা কিনবো কি কিনবো না, যদি হ্যাঁ আমার আছে কিনে ফেলি, ভাড়া না দিয়ে থেকে ওই টাকা দিয়ে আমি কিস্তি চালাই দেবো, তখন সে কিনতে পারে না। কারণ কি তার ভিতরে দুশ্চিন্তা ঢুকে যায়। সে দুশ্চিন্তা এরকম, আমি টাকাটা দিলাম, যদি আমার চাকরিটা কি নিষেধ আছে, আমার যে এই চাকরিদের হয়তো ব্যাংকের ইন্টারেস্ট এখন এই অবস্থা আছে, পরবর্তী বাড়বে না, একটু নিষেধ আছে, তখন আমি কন্টিনিউ না করতে হলে কী অবস্থা হবে, আমি আটকে গেলাম না। ওই চিন্তা করে অনেক সময় কিনতে পারে না মানুষ, আনসার্টেনিটি। আনসার্টেনিটি থাকে, অথচ ভয়ে থাকে একটা, এই ভয়ে থাকতে তার কিনা হয় না। তো আপনার মার্কেট যাচাই করতে হবে যে আমার আসলে কি পরিমাণ যাইতে পারে, ডিমান্ড মানে ডেভেলপাররা দেখাবে, বোঝাবে যে এখানে আসেন, এখানে আপনি এই পরিমাণ আছে, অনেকে কিনতেছে, আপনার আমাদের সেল হবে, আপনি কিছু করতে পারবেন। এইটা কেমন ধরেন আমি ডেভেলপারের কাছ থেকে টাকা দিয়ে কিনতে পারি, আবার চাইলে তো নিজেরা টিম হয়েও কেনা যায়। টিম হয়ে যদি ধরেন একটা 10 কাঠা জায়গায় অনায়াসে 4 ইউনিটের 1200 স্কোয়ার ফিট ফ্ল্যাট হয়ে যাওয়ার কথা, সেই ক্ষেত্রে ওখানে যদি 10 তলা ভবনের আপনি অনুমোদন নেন, আপনি মোটামুটি 36টা ফ্ল্যাট হবে। নিচতলা তো গ্যারেজ, 10 তলায় মানে 4 নং 36টা ফ্ল্যাট হবে। তো সেক্ষেত্রে যদি 36 জন নিজেরা ডেভেলপমেন্টের দায়িত্ব নেয়, নিজেদের কস্টিংয়ের খরচটা কিন্তু কম, কস্টিংটা কিন্তু কম। কিনতে গেলে যেই ফ্ল্যাটটা আপনি 80 লাখ টাকায় কিনবেন, ওইটা হয়তো বানাইতে গেলে হয়তো 40 লাখে হয়ে যাবে। এটা হয়। আপনার কিনতে গেলে হয়তো 1 কোটি টাকা লাগবে, ওটা বানাইতে গেলে কিন্তু 50 লাখে হয়ে যাওয়ার কথা, ল্যান্ড শেয়ার সহ। কিন্তু এবং ইদানিং দেখবেন যে অনেকে কিন্তু এই ধরনের প্রজেক্টে হাতও দিচ্ছে, কিন্তু ওইভাবে করে মানে স্কেল অনেকে করতে পারছে, স্কেল অনেকে করতে পারছে না। ইদানিং ভালো চলতেছে মনে হয় আমার এটা। আপনার কি মনে হয়? এইটা আমি আমার এক ফ্রেন্ড আছে, সে গাজীপুরে একটা ল্যান্ড কিনেছে, যে ওরা কয়েকজন মিলে এটাকে ডেভেলপ করবে। তো এরকমভাবে যখন তারা একত্র হতে পারে, এক এক মাইন্ডের যদি সবাই একত্র হতে পারে যে আমি এই আমরা অ্যাপার্টমেন্ট এখানে না কিনে জাস্ট নিজে থাকার জন্য এটা করবো আর কি, তখন এটা করে অনেকে। আবার অনেকে কী করে, একটা সমিতির মতো করে, হ্যাঁ, একটা অর্গানাইজেশনের মতো করার পর সবাই চাঁদা নেয়, প্রতি বছর মাস শেষে চাঁদা নেয়, এটা নিয়ে আবার ওই একটা ইনভেস্ট করে, তখন আবার ওরাই ডেভেলপ করে আবার বিক্রি করে, এরকম হয়। তো এরকম অফার আমিও পাইছি অনেক জায়গা থেকে, কিন্তু ফাইনালি দেখলাম যে এরকম অ্যারেঞ্জ করে, কিন্তু ফাইনালি এটা করতে পারে না। আবার যারা করতেছে তারা এইবার লাভবান হচ্ছে, মানে যে ফ্ল্যাটের দাম পরে ধরেন 1 কোটি 20 লাখ টাকা বা 1 কোটি টাকা পড়বে, সেটা 60-70 লাখ টাকার মধ্যে কভার হয়ে যায়। তার মানে 50-60 লাখ টাকা এখান থেকে সেই নিজেরা ফ্ল্যাট শেয়ারের মাধ্যমে সেভ করতে পারতেছে তারা। তার মানে কেনার চেয়ে ডেভেলপ করাটাকে আপনি বেশি বলতেছেন প্রফিটেবল। ডেফিনেটলি আমার কাছেও তাই মনে হয় যে কেনার চেয়ে ডেভেলপ করাটা বেশি প্রফিটেবল। অ্যাটলিস্ট 50% টাকা সেভ হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট বলা যায়। এটা একটা ইনভেস্টমেন্টের পার্ট পেলাম যে আমরা ডেভেলপ করতে পারি না কিনে। কিনতে গেলে কিন্তু মানে একটু হাই প্রাইস অনেক সময় দালালের চক্করে পড়তে হচ্ছে। দালালরা অনেক সময় ওই ইনভেস্টমেন্ট এমন জায়গায় ইনভেস্ট করলাম মনে হচ্ছে ওই জায়গা থেকে বেরোতে পারতেছি না, আমি ক্যাশ করতে পারতেছি না কোনো সময়। আচ্ছা, এক্ষেত্রে ল্যান্ড ইনভেস্টমেন্ট, হ্যাঁ, ল্যান্ড ইনভেস্টমেন্টও সেম। কোথায় করলে বেটার মনে করেন? ডেভেলপ জায়গায় কি ডেভেলপিং জায়গায়? এখানে কয়েকটা সেক্টর আপনার চিন্তা করতে হবে যে আপনার এরিয়াটা কোন এরিয়ায় পড়তেছে, সেখানে রোডটা কতটুকু বড়। ধরেন উত্তরা সেক্টর, রোডটা যাওয়া আসা মানে রোড বড় রোড এটা না, যাওয়া আসার জন্য না, ওই রোডটাই ডিপেন্ড করবে যে ওই রোডের আশেপাশে কতটুকু স্পেস আছে এবং ওই স্পেসটা কতটুকু। যেমন মেন রোডের সাথে কিন্তু স্পেস বাড়বে না, স্পেস বরং আরও পার্ট টু পার্ট ছোটো হয়ে আসবে, জেনারেশন যাবে পার্ট পার্ট ছোটো হয়ে আসবে। কিন্তু একটু ভিতরে দিয়ে যান, ওটা কিন্তু স্পেস অনেক পাওয়া যাবে, এটা সেটা এই পাওয়া যাবে, কিন্তু এই মেন রোডের সাথে স্পেসটা পাওয়া যাবে না। তার মানে এটা ডিমান্ড অলওয়েজ থাকবেই। এটার কমার্শিয়াল ইউনিট হবে, যেমন এটা সবাই চাবে কি এই যে ফ্রন্টের দিকে মেন রোডের সাথে বা হাই রোডের সাথে বা কমার্শিয়াল স্পেস থাকতে, কিন্তু সবাই যখন চাবে এখানে আসতে, তখন ডিমান্ড আসতে বাড়তে থাকবে, ইউনিট বাড়বে, এবং এই জায়গাটা ইনভেস্ট করাটা আমার মনে হয় ভালো একটা পয়েন্ট হবে আর কি। রোড সাইড, রোড দেখতে আর কি, যে রোডটা ডেভেলপ এক সময় এখানে 100 ফিট হবে, 150 ফিট হবে, এরকম। ওকে, মানে ফিউচার প্রসেস চিন্তা করে, চিন্তাটা করে। যদি অলরেডি ডেভেলপ জায়গায় আমরা গুলশান, বনানী, ধানমন্ডি, এগুলোতে মনে হয় ভালো বলতে পারবেন যে জায়গাটা দেখেন, যে জায়গা অলরেডি কোটি টাকার প্রাইস হয়ে রয়েছে, এই জায়গাটার কি প্রাইস কি মানে ডিমান্ড ওই জেনারেশন মানে ওই ক্যাপাবল লোক কতগুলো পাওয়া যাবে। আর যে জায়গাটার দাম 10 লাখ টাকা আছে, এটা যদি একটু পজিশন বুঝে কিনতে পারেন, সেটা কি ওরকম বাড়তে পারে 10 বছর পরে।
হ্যাঁ, যেমন এটা যদি 10 বছর পরে হয়তো আপনার 1 কোটি টাকা 2 কোটি হবে, কিন্তু এইটা যে একটু পজিশন ভালো যদি কিনতে পারেন 10 লাখ টাকার জমিটা কিন্তু 1 কোটি হয়ে যাবে 10 বছরে। তার মানে এখানে 10 গুণ মানে 10 গুণ বাড়ার ওইখানে সম্ভাবনা আছে। এক কথায় মানে 1 কোটি টাকার জমিটা 2 কোটি টাকা হইতে যে সময় লাগবে বা এবং কিন্তু কাস্টমার ওই পরিমাণ তো কাস্টমার নাই। ওই লেভেলের কাস্টমার নাই। কিন্তু 10 লাখ টাকারটা 1 কোটি হইতে সময় লাগবে না, কম সময়ে। 10 বছরই হয়ে যাবে। 10 গুণ বাড়লো। ওই জায়গায় বাড়লো 2 গুণ বা 3 গুণ। 3 গুণ বা 4 গুণই হইলো। আর এখানে কিন্তু 10x হয়ে যাচ্ছে। এইজন্য ডেভেলপিং জায়গাটা নেওয়াটা বেটার। জায়গাটা এবং পজিশন বুঝে জায়গাটা নিতে হবে। পজিশন এখন এই পজিশন নিতে যেয়ে কি আমরা এমন জায়গায় চলে যাব যে জায়গাটা আসলে আনসার্টেন, টোটালি আনসার্টেন আবার দাম কম দেখলেন ওখানে চলে গেলেন তা হবে না, কারণ ওখানে হ্যাঁ আপনি দাম কমে পাইছেন জমি কিনে রাখছেন, আপনি আবার বিক্রি করে দেন, লোক কাস্টমার পাবেন না, কারণ ওখানে লোকজন আনাগোনা নাই, ওখানে মানুষজন বসবাস করে। একটা বাস্তব এক্সাম্পল বলি। আমাদের কেরানীগঞ্জে একটা প্লট আছে। আম্মু এবং মামা দুজনে মিলে শুরু করেছিলেন এবং দুজনে মিলে বুঝে পেয়েছেন আরও 5 বছর আগে থেকে, 5 বছর আগে বুঝে পেয়েছেন। মজার বিষয় বলেন আর দুঃখজনক বিষয় বলেন যে মোটামুটি যেই প্রাইসে তারা কিনেছেন ইভেন এখনো ওই প্রাইস। বছর চলে গেছে কিন্তু 12 বছর। 12 বছর 12 বছর আগে যেই প্রাইসে কিস্তি দেওয়া শুরু করেছিলেন, 6 বছর আগে কিস্তি শেষ করে কিনে ফেলেছেন। ওই আগের 6 বছর আর পরে কিস্তি টোটালটা দেওয়ার পরের 6 বছর, টোটাল 12 বছর পর এখন মোটামুটি ওই দাম আছে। অর্থাৎ ডেভেলপমেন্ট যারা করেছিল তারা প্রাইসটা এত এক্স বাড়ায় করছে, এত এক্স বাড়িয়ে তারপর সেল করেছে আমাদের কাছে, যে এখন আসলে ওই লেভেলে আসছে আর কি। দেখেন এই জিনিসটা আমি আমার একটা বিজনেসের প্রোডাক্টের হিসেবে চিন্তা করে দেখি। যেমন আপনি বলেন ল্যান্ডটা কিনছেন 10 বছর আগে, কিন্তু প্রাইসটা বর্তমান এই প্রাইসে রয়ে গেছে, তার মানে ডেভেলপিং জায়গায় কিনছিলাম, ডেভেলপ জায়গায় কিনছেন, কিন্তু রংটা কি জানেন, ওই সময় আপনার যে রাইট প্রাইসটা ছিল ওই প্রাইসে কিনেন নাই, অনেক হাই প্রাইসে কিনে ফেলছেন। এটা একটা আপনার প্রাইসে আপনার রং হচ্ছে তা না, হাই প্রাইসে কিনছেন। যেমন আমি একটা প্রোডাক্ট কিনলাম, সাপোজ নিয়ে মগটা কিনলাম, আমি বিক্রি করবো, এই মগটা মার্কেটে যায় বিক্রি করতে যায় দেখি যে মার্কেটের দাম 500 টাকা, কিন্তু আমি কিনছি 400 টাকা দিয়ে। কিন্তু নর্মালি আসলে মার্কেট মডেলের দামটা হয়তো 200 টাকা বা 100 টাকা 150 টাকা ছিল, আমি 400 টাকা কিনে ফেলছি। কারণ আমার কিনাতে ভুল হয়েছে, এখানে বিক্রিতে ভুল না, মার্কেটের ডিমান্ডের 500 টাকা ঠিকই আছে। কেনাও ঠিক ছিল আমাদের, হয়তো ওই প্রাইসে না কিনে মার্কেট যাচাই করে আমরা কোনো একটা অর্গানাইজেশন থেকে কেনার কারণে আসলে এটাই লসের সম্মুখীন। অর্গানাইজেশনের মাধ্যমে যে কিনছেন বা ডেভেলপমেন্ট কোনো একটা প্ল্যান ছিল, তারা হাই ভ্যালু ডেভেলপ করতে এমন জায়গায় নিয়ে যাবে, তখন এটার প্রাইস আরও বেশি হবে। আসলে ওই মানে যে ডিমান্ড ছিল ওদের, যে ভিশনটা ছিল, ওইটা হয়তো অ্যাচিভ করতে পারে না, বিদেশি জায়গার ডেভেলপ হয় না। আমি কিন্তু আমার মামাকে দেখেছি যে সেম সময়ে মামা যেই প্রজেক্টগুলোতে ইনভেস্ট করেছে ওগুলো হয়তো 10x 100x হয়ে গেছে। আর দেখতে পারছে সেম আমরাও ইনভেস্ট করেছি, আমরা মাত্র লেভেলে আসলাম বিকজ অফ চয়েস, যে আসলে কোথায় কিনবো এবং কোন প্রাইসে কিনবো। হ্যাঁ, ওনাদের একটা ব্যাপার ছিল, ওনারা কোনো মানে কোনো কোম্পানির থ্রুতে না কিনে ওনারা নিজেরা যে জায়গায় কিনছেন নিজেরা কিনছেন, নিজেরাই অথরিটি ছিলেন, নিজেরা পরিকল্পনা করেছেন এবং নিজেরাই কিনেছেন। নিজেরা বুঝতে পারছে জায়গাটা আসলে এই জায়গাটা মানে ইন্ডিভিজুয়াল চিন্তা করতে পারছে আর কি। আর একটা প্রজেক্টে আন্ডার কিনতে গেলে কি হবে, যে আপনার প্রজেক্ট যেটা বলবে, মানে ওই কোম্পানি যা বলবে সেটাই। মজার ব্যাপার কি জানেন, যে এই 12 বছর পর আমরা যখন বললাম যে ভাই আমার তাহলে একটু জমিটা বুঝাই দেন, হ্যাঁ বুঝাই দেন, আমাদের বেশি জমি না 3 কাঠা জমি, তা বলতেছে যে বুঝাই দিব, ঠিক আছে চলেন বুঝাই দিই। তো একটা ল্যান্ড আশেপাশে মোটামুটি কয়েকটা বাউন্ডারি দেওয়া ল্যান্ড আছে, এইখানে অনেকখানি যে ল্যান্ড মোটামুটি ধরেন 100 কাঠা জমি হবে যেখানে বাউন্ডারি দেওয়া নাই। ওই জায়গায় দাঁড়া করে আইনা বলতেছে যে এই যে বাউন্ডারির এই পাশ থেকে আপনাদের জমি শুরু, কোন পর্যন্ত ওইটা তো দাগ দেওয়া নাই, ওইটা কোম্পানির সাথে কথা বলেন, তাহলে কোম্পানি আপনাকে দাগ দিয়া পরে বুঝাই দিবে। আমারে 100 বিঘা 100 কাঠা একটা জমির সামনে নিয়ে বলতেছে এখানে আপনার জমি আছে। এখন প্রসিডিউরটা কি, আমি কোম্পানির সাথে কথা বললাম, কোম্পানি বললো যে বাউন্ডারি দিয়ে দিবে 84,000 টাকা দিতে হবে, তাহলে সে আমার এটা বাউন্ডারি ইটের গাঁথনি দিয়ে বাউন্ডারি দিয়ে মার্কিং করে দিবে কোন জায়গাটা। আরো পেমেন্ট ওখানে সর্বোচ্চ হয়তো 20-25,000 টাকা খরচ হতে পারে, কিন্তু ওইখানে তাদেরকে 85,000 টাকা দিলে আলটিমেটলি তারা আমাকে বাউন্ডারি দিয়ে বুঝাই দিবে। তার মানে এছাড়া কিন্তু
মানে সে আমাকে বুঝাও দিবে না। হ্যাঁ, আমার জমি, টাকা দেওয়া, সব কিছু ক্লিয়ার, ওইখানে সে ওইখানেও তার প্রফিট মার্জিন। দেখেন ওখানে যে এটা একটা কোম্পানির ট্যাব, কারণ আপনাকে কোন কোন স্তরে কোন কোন লেভেলে আর টাকা দিতে হবে তারা অলরেডি ক্যালকুলেশন করে রাখছে। তার মানে আপনি জমি কিনছেন যে টাকা দিয়ে, সাপোজ 10 লাখ টাকা জমিটা কিনছেন, এই 10 লাখ টাকায় শেষ না, আর চিন্তা করতে হবে যে এটা পিছনে আর কি কি আছে। আমরা বলছিলাম যে 4 কোণায় 4টা খুঁটি করে দেওয়া যায় না, আমরা আমাদেরটা বুঝতেছি, এটা তো সিস্টেম নাই। তো সিস্টেমের কথা বলেই তারা এইভাবে এখন তাহলে আমি যে একটা প্রজেক্টের ভিতরে একটা ল্যান্ড কিনে পরিকল্পনা করব, ওইখানে তাদের টোটাল কি কি পলিসিগত বিষয়াদি আছে এবং অ্যাকচুয়ালি ওই জায়গায় বর্তমান প্রাইস কত, এবং ডেভেলপমেন্ট ওনারা করে দিবে, ঠিক আছে, রাস্তা করে দিবে, হ্যান করে দিবে, ত্যান করে দিবে, বাট এইটা অ্যাকচুয়ালি যে এগুলা হওয়ার পরে আসলে দাঁড়াবে কোন জায়গায়। এবং সবচেয়ে মজার বিষয় না, কনসার্নিং বিষয় যে আসলে আলটিমেটলি যেই জায়গায় যত দিনের ডেভেলপমেন্টের কথা ভাবতেছি, ওই জায়গায় আসলে এত দিনের ভিতরে এই ডেভেলপমেন্টটা হবে কিনা এটা বুঝতে হবে আসলে ইমাজিনেশনের সাথে ভিশনটা ওদের সাথে মিললো কিনা, ওরা যা বলতেছে আসলে এটা বাস্তবতা সম্ভব কিনা, বাস্তবসম্মত কিনা, আসলে পসিবল কিনা, পসিবল কিনা। নাকি আসলে গাছে কাটাল গোফে তেল। হ্যাঁ, এইটা আসলে দেখার বিষয়, চিন্তার বিষয়। এবং হ্যাঁ, ডেফিনেটলি ডেভেলপড জায়গায় না কিনে ডেভেলপিং জায়গায় কিনবেন, কিন্তু ডেভেলপিং জায়গায় মানে এমন ডেভেলপিং জায়গা না যে ওই জায়গায় আসলে দেখা গেল যে আগামী 15 বছরে কিছু হওয়ার সম্ভাবনা নাই, কিছু হলো না। তার প্রাইস ঠিক আছে, জমি ভ্যালু হয়তো আপনার ওইটাই আছে, কিন্তু ওখান থেকে আপনি বিক্রি করে বেরিয়ে আসবেন, এই পার্টি পাবেন না। হয়তো এমন হতে পারে যে ওদের মাধ্যমে বিক্রি করতে হবে, যে ওরা বিক্রি করবে। এটা তো অবশ্যই প্রজেক্টের ভিতরে কি আপনি প্রজেক্টের ছাড়া, অনুমোদন ছাড়া বিক্রি বিক্রি করতে পারবেন না। তার মানে ওদের কেনা বেচা করতে গেলে ওদের মধ্যেই করতে হবে। তার মানে অলওয়েজ ওদের একটা সার্কেলের মধ্যে একটা পড়ে গেছেন, যে কেনার সময় কিনবেন, বাউন্ডারি করার সময় বাউন্ডারি করবেন, বাড়ি করবেন, এমনকি কনস্ট্রাকশন ডিজাইন মনে হয় ওদের অ্যাপ্রুভাল লাগবে যে এটাও আমাদের অ্যাপ্রুভাল দিয়ে দেন, সেটা এমনভাবে নিয়ে যেতে আর কি। এক্ষেত্রে আপনার কি মনে হয় তাহলে ডেভেলপিং বলতে যেটা নিজেদের গ্রিপে থাকবে এটা বেটার? আমি যদি মনে করি যে আমি এই প্রজেক্টে আমি ইনভেস্ট করতেছি, এটা আমার মানে আমি ক্লিয়ার, মানে আমি কিনতেছি, আমার দাগ নাম্বার, জমির ম্যাপ, নকশা সবই ক্লিয়ার স্পষ্ট আছে, ওই জায়গায় দেখে কিনতে হবে। আপনি একটু দরকার পড়ে একটা অ্যাডভোকেটে যারা জমি স্পেশাল বুঝেন, ওদেরকে দরকার পড়ে 1 লাখ টাকা দেন, দিয়ে ওই সার্ভিসটা নিয়ে আপনি প্রপার বুঝে নেন। আপনি হয়তো বুঝেন না, তাহলে কী করবেন, আপনার একটা জমি হয়তো আপনার 1 কোটি টাকা কিনতেছেন, এখানে 1 কোটি 1 লাখ টাকা গেলো, সমস্যা কী? কিন্তু আপনার 1 কোটি টাকা ইনভেস্ট করার পর যদি আপনি 10 বছর ঝুলে থাকেন, তার মানে কি 10 বছর যদি আপনার 1 কোটি টাকা আটকে থাকে, আপনি কত টাকা লস করলেন চিন্তা করে দেখেন। হিউজ, মানে প্রপারলি নকশা বুঝে, কাগজ বুঝে, মিউটেশন বুঝে তখন আপনি কিনতে পারলে আপনার বুঝতে হবে যে হ্যাঁ, আমারটা আমি নিজে পাইছি, বুঝে পাইছি। রাইট। সেক্ষেত্রে তো ধরেন উত্তরখান, দক্ষিণখান, গাজীপুর বা সাভারের ওই সাইডটা বা এই দিক দিয়ে কেরানীগঞ্জ এখন মোটামুটি একটা ডেভেলপের জায়গায় এসেছে, যদিও দেখে নিতে হবে এখানেও মানে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডের একটা ব্যাপার আছে। হ্যাঁ, একটা মজার কথা বলি, তো আমার পরিচিত এক আঙ্কেল আছেন, সে জমি কিনছেন, জমিটা যে দেখতেছে জমির দাম কিন্তু আমার বাড়ছে, তো সে আছে একটা মানে 3 শেড বাড়ি করে কোনো রকম আছে, কিন্তু তার জমি পজিশন অনুযায়ী তার জমির ভ্যালু বাড়তে বাড়তে আগে জমির দাম ছিল 1 কোটি টাকা, এখন বলছে এই জমির দাম আমার বলছে কবে, এই জমির দাম 15 কোটি টাকা হয়ে গেছে, এখনও বিক্রি করবো না, আর 5টা বছর দেখবো তখন এটা বিক্রি করবো আর কি। কিন্তু দেখেন তার লাইফটা কী হচ্ছে, সে এই একটা ঘরে যে আছে, এই আশেপাশে মনে হয় এরকম জমি, তার জমির দাম ধরেন সে 10 কোটি টাকা 15 কোটি টাকা চিন্তা করলো, যদি 5 কোটি টাকাও হয়, তার মানে 5 কোটি, সে কোটিপতি। একজন বাড়ি যে থাকা উচিত সে এবার থাকতেছে না, তার জমির দাম কিন্তু বছর বিক্রি হচ্ছে মানে বাড়তেছে, বিক্রি হচ্ছে না, তার মানে জমির দাম তার কিন্তু বোঝা যাচ্ছে বেশি হচ্ছে, তার কাগজে আছে, কিন্তু ক্যাশে পাচ্ছে। এটাই বুঝতে হবে, শুধু আমরা আমরা ক্যাশে পাচ্ছি না কাগজে বাড়তেছে। অর্থাৎ বিষয়টা হলো যে ল্যান্ড ইনভেস্টমেন্ট করেন আর প্রপার্টি ইনভেস্টমেন্ট করেন, ফ্ল্যাটে করেন, আপনি যদি লিকুইড করতে না পারেন, হ্যাঁ, ইয়েস, লিকুইড না করতে পারেন, যদি লিকুইডিটি না থাকে তাহলে তো আসলে এটার কোনো ফায়দা নাই। কোনো এক্সিট করতে পারলেন না বিষয়টাকে, মানে এন্টার করলেন, এক্সিট নাই না। আমি কিন্তু এরকম অনেক ল্যান্ড বিজনেস করে অনেককে চিনি যে যারা একটা প্রজেক্ট সেল করে দিয়ে ওখান থেকে প্রফিট করে বের হয়ে আরেক প্রজেক্টে ইনভেস্ট করেছে, ওখান থেকে বের হয়ে যে আরেকটা প্রজেক্ট করেছে, 10টা প্রজেক্ট করেছে, এবং 10টা প্রজেক্টে রোলিং করার কারণে
তার কিন্তু ক্যাশ ক্যাপিটালটা একটা জায়গায় এসেছে এবং সে ভোগ করতে পারতেছে, উপভোগ করতে পারতেছে। বাট এইটা আর একটা সিনারিও যে আমি এমন জায়গায় ইনভেস্ট করলাম আগামী 15-20 বছরের জন্য আমি স্টাক, আমি বন্ধ। ওখানে আপনি স্কুল কলেজ যাওয়ার সুযোগ নাই, মেডিকেল যাওয়ার খরচ নাই, মানুষ যারা থাকবে ওই পরিবেশটা নাই। ওই জায়গা কিনলাম, কম দাম পেলাম, ট্রাফিক গেলাম, লাভটা কি হলাম? পয়েন্ট আলটিমেটলি লিকুইডিফাই করতে পারলাম না, আমার ক্যাশটা উপভোগও করতে পারলাম না। আমি মনের সান্ত্বনা নিয়ে বললাম যে হ্যাঁ আমি কিনছিলাম 20 বছর আগে, এখন এটার দাম আমি কিনছিলাম 10 লাখ টাকা দিয়ে, এখন এটার দাম 10 কোটি টাকা হয়ে গেছে। আমার পুরাই সেই বাম্পার লাভ হয়েছে, কিন্তু আমার কাছে কোনো ক্যাশ নেই। আমি আমার লাইফটা, আমি আমার জীবনটা কষ্টেই কাটাইলাম। এমনকি এমন হতো শেষ জীবনে এসে যে চিকিৎসা করবো বা নিজের লাইফটাকে উপভোগ করবো, ওই সুযোগটা নাই। আপনি ক্যাশটাকে পাচ্ছেন না, তো দেখা যাচ্ছে যে ক্যাশ স্টিল ক্যাশ পাচ্ছেন না। এই জন্য জায়গাটা হতে হবে ক্যাশ যাতে করা যায়, লিকুইডিফাই করা যায়। হ্যাঁ, ইনস্ট্যান্ট বের করতে পারতেছেন, ক্যাশ দিয়ে অন্য কিছু করতে পারতেছেন, এটা আর কি। আমার একটা থিঙ্কিং ছিল, ধরেন মনে হয় যে আমি মাঝে মাঝে আপনাদের সাথে বলি, আমার দর্শকদের জন্য এটা বলা প্রয়োজন আমার মনে হয়। দেখেন, আপনি যদি 10 কাঠার একটা প্লট নিয়ে আপনি 36টা ফ্ল্যাট প্রথম 3 বছর 4 বছরের ভিতরে ডেলিভারি করতে পারেন, এই 36 জন কিন্তু কি হয়ে গেল, আপনার অ্যাডভোকেট হয়ে গেল। কারণ তাদেরকে 1 কোটি টাকার ফ্ল্যাট আপনি 50 লাখে বানাই দিয়েছেন। হ্যাঁ, তারা তো হ্যাপি। তারা হ্যাপি। এবং তারা এখান থেকে যদি ওই 1 কোটি আশা না কইরা, যদি যারা এখানে বিজনেস মাইন্ডেড হবে, তারা যদি 1 কোটি আশা না কইরা, তারা যদি 70 লাখ দিয়ে বা 75 লাখ বা 80 লাখ দিয়ে ক্লোজ করার চিন্তা করে, ক্যাশ লিকুইডিফাই করার চেষ্টা করে, চিন্তা করে, তাহলে কিন্তু সে ওখান থেকে ক্যাশ নিয়ে 2টা প্রজেক্টে ইনভেস্ট করতে পারছে। এবং প্রথম ফ্ল্যাট বা প্রথম প্রজেক্ট ডেভেলপ করতে যদি তার 3 বছর থেকে 4 বছর সময় লাগে, পরের প্রজেক্টটা ডেভেলপ করতে কিন্তু 2টা প্রজেক্টে হাত দিবে, ডেভেলপ করতে কিন্তু এত দিন লাগবে না, কারণ তার কাছে ক্যাশ আছে। এবং সে সেকেন্ড প্রজেক্টটা হয়তো করে ফেলতে পারবে 1 বছরে। কারণ আমি আমার কিছু বন্ধুবান্ধব আছে যারা রিয়েল এস্টেটে মানে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, ডেভেলপমেন্ট কোম্পানি আছে, তারা বলে যে ফুল ফোর্সে টাকা ইনভেস্ট করতে পারলে 1 বছরে শেষ করে ফেলা সম্ভব। ইভেন ম্যাক্সিমাম 1.5 বছরের বেশি লাগার কোনো কারণই নেই। তাহলে প্রতি 1.5 বছরে, ম্যাক্সিমাম আমি 1.5 বছরই ধরলাম, যদি একটা করে বিল্ডিং দাঁড়ায়, পরের বছর তো আপনি ইনভেস্টমেন্ট ডাবল হয়ে গেল, 2টা ফ্ল্যাটে ইনভেস্ট করতে পারছেন। ঠিক তার পরের বছর তো 4টা ফ্ল্যাটে ইনভেস্ট করতে পারছেন। ঠিক তার পরের বছর তো 8টা প্রজেক্টে ইনভেস্ট করতে পারছেন। হ্যাঁ, এখানে কিন্তু ওই যে ক্যাশ যে আর কাছে আছে সেই রাজা। মানে ল্যান্ড প্রজেক্টে বা অ্যাপার্টমেন্ট যারা সেল করতেছে, যারা হচ্ছে ক্যাশ আছে, তারাই রাজা। ওই মুহূর্তে মার্কেটে তারা রাজত্ব করতেছে। আপনার কাছে ক্যাশ নাই, ল্যান্ড আছে, হ্যাঁ আপনার আছে, পাবলিক এখানে একটা ফ্ল্যাটের কিন্তু একটা ডিপ্রিসিয়েশন ভ্যালু আছে। মানে আপনি একটা ফ্ল্যাট কিনলেন, ওইটার কিন্তু পুরাতন হচ্ছে, 100 বছর পর তো ওইটার 100 বছর লাগবে না, 20 বছর পর তো ওই ফ্ল্যাটের ভ্যালুটা ওইরকম থাকবে না। ওই ডিমান্ড হয়তো আবার রিডিজাইন করতে হবে বা রিকনস্ট্রাক্ট করতে হবে। রাইট, ড্যামেজ হচ্ছে, আমার লাইফ টাইম কমে যাচ্ছে। সো ওই দিকেও কিন্তু আসলে খেয়াল রাখতে হবে। তো হ্যাঁ, নিজেদের থাকার জন্য সেটা ডিফারেন্ট ব্যাপার, বাট এইটাকে যদি আপনি লিকুইডিফাই করতে চান, ক্যাশিফাই করতে চান, তাহলে আপনাকে দ্রুত ক্লোজ করে বেরোতে হবে এবং ক্যাশ করতেই হবে। কারণ ক্যাশ ছাড়া আসলে পরবর্তী প্রজেক্টে, যেমন নেক্সট যদি অন্য কোনো অফারও যদি পান বা ডেভেলপমেন্টের দ্বারা, তারা কী চায়, প্রথম ক্যাশই চায়। যা এসে আপনার কিছু ডাউন পেমেন্ট দিয়ে আটকে গেলেন, এরকম লোক তো তারা চায় না। রাইট, ক্যাশটা এসে মেইন বিষয়টা এখানে। আরেকটা ব্যাপার আছে, যেটা ইনভেস্টমেন্ট করতে গেলে বা কোনো জায়গায় প্রজেক্ট ডেভেলপ করতে গেলে এই ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। অ্যাজ এক্সাম্পল, আমার এক ভাই আমাকে বলতেছিল গত সেই কয়েকদিন আগে যে ভাই আমাদের এই জায়গায় তো 7 তলার উপরে বা 6 তলার উপরে অনুমোদন দিচ্ছে না। কেন উত্তর খান দক্ষিণ খান এই এরিয়াতে আপনাকে 7 তলার উপরে বা 6 তলার উপরে অনুমোদন দিবে না কেন? ভাই আমাদের এখানে যদিও মানে রাস্তার সাথে জায়গা, কিন্তু রাজুকের পরিকল্পনায় বা রাজুকের ম্যাপে এই জায়গায় পুকুর বা এই জায়গায় ডোবা, মানে এই ডোবার উপরে কি দিবে না, 6 তলার উপরে অনুমোদন দিবে না। তো ঘটনাটা এরকম হলো না, যেমন ম্যাপ দেখলাম না, ম্যাপ না দেখে জমি নিলাম, এরকম যেমন না দেখে বিয়ে করলাম, পাত্রে দেখলাম না, অথচ বিয়ে করে ফেলাম। জিনিসটা এমন হলো না জিনিসটা। তার মানে যে ম্যাপটা দেখতে হবে আসলে এখানে কি আছে, একজাক্টলি কি হবে, একজনই বর্তমানে কি আছে তা না, রাজুকের প্ল্যান দেখতে আছে সেটা। নাহলে কিন্তু দেখেন, আমার মনে আছে আমাদের আর এক ফ্রেন্ড গুলশানে, তার শ্বশুরবাড়ি গুলশানের ল্যান্ড, কিন্তু ওইখানে মানে এমন একটা জায়গায়, যদিও ওইখানে তারা এখন টিনশেড করে থাকে,
কিন্তু ওই জায়গায় তারা মানে উপরে 10 তলা তুলতে গেলে নিচে 20 তলা নামাইতে হবে, বিষয়টা এরকম। ওই যে পুকুর আগে বা কোনো ডোবা এরকম কোনো কিছু ছিল, ওই জায়গায় আসলে এরকম হাই রাইজ বিল্ডিং করতে গেলে নিচে ডাবল করা লাগবে। এবং পরবর্তীতে ওই প্রজেক্টই যারা ড্রপ ডাউন করেন যে প্রজেক্ট করবো না। আমার জানার মতে একটা জায়গায় বিক্রি হয়েছে আমাদের এলাকাতে, ওই জায়গাতে জমি কিনছে কম দামে, ঠিক আছে, কেনার পরে সে যখন বিল্ডিং করে ফাউন্ডেশন বা সয়েল টেস্ট করতে গেল, যত জায়গা নিচ্ছে নিচে আবর্জনা বেরিয়ে আসতেছে। এখন আগে এক সময় ডোবা ছিল, এটাকে ভরাট করতে এইভাবে আবর্জনা দিয়ে আবর্জনা দিয়ে, এরপর কি হচ্ছে ওই জায়গাটা সব আবর্জনা উঠাইতে হয়েছে, উঠাই ফেলে আবার জায়গাটা ভরাট করতেছে, তার মানে জমির দাম অ্যাটলিস্ট ডাবল হয়ে গেছে। হয়তো ভাবছি কম দামে পাইলাম, কিন্তু এখানে ডোবা ছিল। এখন এই ম্যাপটা বুঝতে হবে আসলে কোথায় কী ছিল কি না ছিল না। এই জন্য শুধুমাত্র টাকা আছে আর প্রজেক্টের দাম কম, ল্যান্ডের দাম কম, কিনে ফেললাম, বিষয়টা এতটা ইজি না। অনেক ক্যালকুলেশন আছে। এখন আপনি এমন একটা জায়গায় ল্যান্ড কিনলেন, ওই জায়গাটায় বর্তমানে আপনি দেখতেছেন রাস্তা আছে, হোয়াটএভার, হয়তো বা পানি আছে, হোয়াটএভার যাই থাকুক, উপর দিয়ে উপর দিয়ে ফিটফাট, কিন্তু ওই জায়গায় অ্যাকচুয়ালি রাজুক আপনাকে কি দিবে, অনুমোদন দিবে কিনা, বা আপনি রাজুকের আন্ডারে না থাকলেও গাজীপুরের সিটি কর্পোরেশনের আন্ডারে থাকুক বা যেখানেই থাকুক, ওই জায়গায় আসলে অনুমোদন দিবে কিনা, বা কি কি দেওয়ার কি কি রিকোয়ারমেন্ট আছে, এইটা কিন্তু আসলে মাস্ট আপনাকে জেনে নিতে হবে বিফোর দ্য ইনভেস্টমেন্ট, নট আফটার দ্য ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট হবে না এটা, হ্যাঁ। ইনভেস্টমেন্ট পলিসি বুঝতে হবে, পলিসি বুঝে ওই জায়গায় ইনভেস্ট করতে হবে। এছাড়া দালালরা তো বলবেই এখানে এই ফিউচারে এটা হচ্ছে এটা হচ্ছে, কিন্তু হয়তো রাজুকের বা ডেপের কোনো প্ল্যান থাকতে পারে যেখানে ফিউচার এটা হবে। এমনকি এমন হতে পারে যে এই জায়গায় খুব রেসিডেন্সিয়াল এরিয়া হঠাৎ করে ক্লোজ করে দিল, এখানে রেসিডেন্স সম্ভবই না, তাহলে কী হলো, ওই জায়গাটা আপনি কিনলেন, হয়তো ওই জায়গার ডিমান্ড বুঝে হাই, দালালরা তাদের চক্র বুঝে আর কি বুঝার এই জায়গাটা হোয়াটএভার, তারা বুঝে না বুঝে যে কোনোভাবেই করতে পারে। হলো। তারা হয়তো অ্যাজাম্পশন করছে যে এখানে এটা পসিবল, এটা পসিবল, আলটিমেটলি এটা হয়তো পসিবল না, পসিবল না। বা এটার অনুমোদন দিতে গেলে হয়তো এটা এমন এত টাকা খরচ করতে হবে আপনাকে অনুমোদনের জন্য, আলটিমেটলি প্রজেক্ট প্রাইস ডাবল ট্রিপল হয়ে যাবে। ট্রিপল হয়ে যাবে। তো এরকম আপনার একই এরিয়ার ভিতরে পজিশন বুঝতে হবে যে কোন একটা এরিয়া, একটার দাম হয়তো 2 কোটি টাকা আর একটা দাম 50 লাখ টাকা। তো পজিশনটাও বুঝতে হবে যে আপনার কোন পজিশনটা কিনতেছেন, পজিশন বুঝে ম্যাপটা বুঝে আপনার ফিউচার মানে ভিশনটা দেখতে হবে আসলে এই জায়গায় কী হতে পারে, পরিকল্পনার মধ্যে আনতে হবে। তখন যদি ইনভেস্ট করতে পারেন তাহলে হয়তো এই জায়গাটা আপনার গেইন হয়ে আসবে। উইথ দ্য ম্যাপ, উইথ দ্য উইথ দ্য ডকুমেন্ট, দ্য পলিসি। এই জন্য আসলে এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু আছে। আমার মনে আছে যে কয়দিন আগেও একটা প্রজেক্টে আমি ইনভাইটেশনে গিয়েছিলাম, বাট উইথ আ রিয়েল এস্টেট এক্সপার্ট। 25 বছর যাবত রিয়েল এস্টেটের ইন্ডাস্ট্রিতে উনি আছেন, কাজ করছেন। উনি প্রসপেক্টটা বোঝে যে এই জায়গায় আসলে ফিউচারটা কি, এটা কতদিনের ভিতরে হতে পারে, এটা কতদিনের ভিতরে হবে না। ইভেন আমি অবাক হয়েছি যে আমি একদিন ওনাকে ফোন দিয়ে বলতেছিলাম যে ভাই, সাভারে অমুক জায়গায় মেইন রোড থেকে এতটুকু দূরত্বে আমার একটা ল্যান্ড আছে, তো এখানে কেমন কি প্রাইস টাইস হতে পারে। উনি কয়েকটা প্রশ্ন করলেন আমাকে যে ভাই, আপনার যে রোডটা, এটা মেইন রোড থেকে কত কিলো ভিতরে, এত কিলো, ওখানে কত ফিট রাস্তা আছে, এত ফিট রাস্তা, এটা পাকা রাস্তা না কাঁচা রাস্তা না ইটের রাস্তা, ইটের রাস্তা, আশেপাশে কি আছে, আশেপাশে এরকম 2-4টা বাড়ি টাড়ি হয়েছে, আবার কিছু হবে। ওকে, তাহলে প্রাইস এত থেকে এত। মানে তখন আমি বুঝলাম যে আসলে ওনার কি আছে, সমগ্র বাংলাদেশব্যাপী কাজ করার, গত 25 বছর কাজ করার এক্সপিরিয়েন্সের কারণে বুঝতেছে যে আসলে কোন জায়গায় আসলে পসিবিলিটিটা কি, বা কোন জায়গায় কেমন প্রাইস হতে পারে। পরে তো কম না, 25টা বছর সে এর ভিতরেই ছিল, তার মানে সে জানার কথা, রুট ম্যাপ বুঝে দেন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি রিয়েল এস্টেট প্রজেক্টে কোথাও যদি ইনভেস্ট করি বা ইনভেস্টমেন্টের জায়গা, অবশ্যই তাকে দেখায় তার রিকমেন্ডেশন নিয়ে করবো, আদার্স করবো না। সেরকম একটা লোক থাকলে খুব সুন্দর, আমরা ক্লিয়ার, আমরা ওনার চোখে দেখতে পারবো যে আসলে কী হচ্ছে এখানে, নিজের চোখ না বুঝতে। সেম যে বললাম, আমি ডকুমেন্ট বুঝি না, কিন্তু লয়ার তো ঠিকই বুঝে। হ্যাঁ, এই জায়গায় মিলে গেল কিন্তু এসে। এবং এই জায়গায় আমার মেজো মামা, উনিও যথেষ্ট এক্সপার্ট, অনেকগুলো প্রজেক্ট করেছেন, এবং আমার চোখের সামনে দেখা যে 20-25টা প্রজেক্ট তো মিনিমাম করছেন। তো ওনারও হিউজ একটা এক্সপিরিয়েন্স এই লাইনে আছে, এবং আমার এই কথার মাঝেও হয়তো অনেক কথা উঠে এসেছে যেটা ওনার 25-30 বছর যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে 20-25টা প্রজেক্ট হ্যান্ডওভার দেওয়া বা করা, কখনো মার্কেট, কখনো ফ্ল্যাট, কখনো বিল্ডিং, এই যে প্রজেক্টগুলো করেছে ওখান থেকে কিন্তু এক্সপিরিয়েন্স নেওয়া।
হ্যাঁ, এখানে দেখেন আপনি কোম্পানি ওনার, আপনি যদি মনে বুঝাইতে পারেন না, আপনার যদি নিজের জমি থাকে 5 বিঘা 10 বিঘা 15 বিঘা বিঘা জমি থাকে, তখন ওই কোম্পানির আপনার মিশন কি শক্ত, কতটুকু শক্ত হবে। আর যদি মনে করেন যে না, একটা কোম্পানি সে প্ল্যান করছে ওই জায়গা জমি কিনবে, আস্তে আস্তে কিনে বাড়াবে, তখন এটাকে চিটে হিসেবে বিক্রি করবে, ওটার ভ্যালু কতটুকু থাকবে, মানে এনশিওরিটি কতটুকু থাকতেছে। তার মানে এখানে তো একটা শক্ত একটা প্ল্যাটফর্ম থাকে না এই কোম্পানিতে, যার নিজের কোম্পানির অলরেডি এতগুলো জমি আছে, সে এটার উপর প্ল্যান করছে। আর যদি বলবে যে না, আমার এখানে কিনবো আমি 1000 বিঘা, কিন্তু আমি মাত্র কিনছি 1 বিঘা বা 2 বিঘা, তখন কি রেশিওটা কেমন দাঁড়ায়? এটা একটা ফ্যাক্ট আসলে। রিয়েল এস্টেট বিজনেসগুলো তো আসলে এইভাবেই দাঁড়ায় আছে ম্যাক্সিমাম, বা সোসাইটি ম্যাক্সিমাম এইভাবে দাঁড়ায় আছে। হয়তো 10% জমিও মানুষ অ্যাকোয়ার করে না করে স্টার্ট করে দেয়। হয়তো এটা একটা পলিসি বা টেকনিকই হতে পারে একটা, যে আসলে কি যখন একটা সোসাইটি বা একটা এরিয়াকে অনুমোদন দেয় গভর্নমেন্ট থেকে বা রাজস্ব থেকে দেয়, এটা কি টোটাল একটা হিসাব করে দেয়, নাকি একটা সার্টেন অ্যামাউন্ট লাগবে তখন অ্যাপ্রুভাল লাগে? আমি শুনেছি, বা আমার ধারণা ভুলও হতে পারে, আমি এরকমই শুনেছি যে 60% ল্যান্ড যদি আপনার থাকে কোনো একটা প্রজেক্টে, তখন আপনি নিজের নামে যদি 60% ল্যান্ড থাকে, তখন আপনি প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, প্রজেক্ট অনুমোদনের জন্য। 60% কি আসলে একটা ল্যান্ড অ্যামাউন্ট বোঝা যাচ্ছে না, যেমন 100 বিঘারও 60% 60 বিঘা হতে পারে, 1000 হ্যাঁ 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 হ্যাঁ, মানে আসলে প্রজেক্টের সাইজ ধরেন 100 বিঘা, 60 বিঘা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন ওই 100 বিঘা। চাচ্ছি যে আমি 100 বিঘার উপর করতে চাচ্ছি এই প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট। হ্যাঁ, আর যদি 1000 বিঘার উপর প্রজেক্ট, তখন বোঝা যাবে না এখানে 600 বিঘা আছে এরকম আছে কিনা, থাকলে তখন আপনি প্রজেক্টের করতে পারেন, অ্যাপ্রুভাল পাবে। অ্যাপ্রুভাল পাবেন এরকম। মানে আমার মনে করেন যে আমার বিশাল বড় প্রজেক্ট আছে, কিন্তু আলটিমেটলি আমি ওইটার অনুমোদনের জন্য অ্যাপ্লাই করতে পারবো যখন 60% জমি অ্যাকোয়ার করতে পারবো আমি। আদারওয়াইজ 60% জমি অ্যাকোয়ার করার আগ পর্যন্ত, মানে আপনি প্রতিষ্ঠান আপনার নামে 60% ল্যান্ড অ্যাকোয়ার হওয়ার আগ পর্যন্ত আপনি যাইতেই পারছেন না অ্যাপ্লাইয়ের জন্য। সেটা আমার 60% পাইতেও যদি হয়তো আমি পাইলাম, সেটা কত দিনে পাবো এটা বুঝতে হবে। রাইট। ক্যাশ টাকা আর হচ্ছে ল্যান্ড, দুই রকম অবস্থান তৈরি করে। যেমন যদি আপনার কাছে ক্যাশ টাকা থাকে, আপনি হয়তো দামি গাড়ি চড়তেছেন, ব্যাংকের কাছে আপনার খুব ভ্যালুয়েবল, আপনাকে যারা ক্লায়েন্ট বানাবে, যেমন অ্যাসেট বিক্রি করবে বা প্রোডাক্ট হোয়াটএভার যে কোনো বিক্রি করবে, তখন তাদের কাছে আপনার কাছে খুব ভ্যালু থাকবে। যেমন ব্যাংকে যদি আপনি যান, ম্যানেজার মানে পাশেই বসে আপনি আমার সাথে বসেন, আপনি চেকটা দেন, আমি লিখে নেই, সিরিয়ালে দাঁড়ানো লাগবে না, এই লোক হ্যাঁ। ডাক দিয়ে নিয়ে আসবে। সাইন্ডে করেন, আপনি কত টাকা লাগবে, হ্যাঁ নিয়ে আসে দেবে। এই ধরনের ফ্যাসিলিটি সব জায়গায় পাচ্ছেন। কিন্তু সামাজিক স্ট্যাটাস বলেন, আর নিজের ছেলে মেয়ে বিয়ে করাবেন, বা নিজের একটা অবস্থান, যেটা শক্ত অবস্থান যেটাকে আমি মনে করব, সেখানে একটা ল্যান্ড বা একটা বাড়ি হওয়াটা খুব দরকার। যেমন আমার পরিচিত না ঠিক, আমার যে অফিসটা আছে, তার যে ল্যান্ড ওনার, বাড়িওয়ালা যে আছে, উনি একদিন বলতেছে, দেখো কবির, আমার হয়তো 30 কোটি টাকা বা 40-50 কোটি টাকা আছে ব্যাংকে, এটা আমি খুব একটা এলাকাতে আসলে আমি সময় পাই না, কিন্তু তুই যে বাড়িটা করলাম, এই বাড়িটাতে হয়তো আমার এত টাকা না, কিন্তু ওই টাকা থেকে, ক্যাশ টাকা থেকে এখানে আসলে আমি এই স্ট্যাটাসটা পাই, সবাই জানে আমাকে অন্যরকমভাবে দেখে, আমার এখানে একটা এনার্জি পাই, পাওয়ার পাই। কিন্তু এটা সব জায়গায় সব সময় থাকতেছে, মানে সমাজ জায়গায় মিশতে হচ্ছে আমাকে, সব জায়গায় ওঠা বসা করতে হচ্ছে, তখন আমি এই মজাটা পাই, রেসপেক্ট পাওয়া যায়, এটা পাচ্ছে। যেটা আপনি ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে থাকলে ওই রেসপেক্টটা, বা বিজনেসের অনেক এক্সপ্যান্ড হলে যে রেসপেক্টটা পাওয়া যায় না, এলাকায় একটা বাড়ি থাকলে ওই আপনি রেসপেক্টটা ব্যাংকে কতক্ষণ থাকবেন, বা আপনি ওই লোকজন কতক্ষণ আপনার নক করবে সারাদিন, ধরেন হোল লাইফের ধরেন আপনার 10% টাইমটা হয়তো ব্যাংকিং ওই স্ট্যাটাস আপনি পাচ্ছেন, কিন্তু বাকি 80% বা 90% সময়টা স্ট্যাটাসটা কিন্তু ধরে রাখতে পারছেন এলাকার ভিত্তিতে বা সমাজের ভিতরে। তার মানে আপনার একটা ল্যান্ড অথবা প্রপার্টি আপনার দরকার আছে এই জায়গাটা। এখানে গোল্ড ইনভেস্টমেন্টও কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ওইটা নিরাপদ ইনভেস্টমেন্ট, আপনার যখন তখন আপনি ক্যাশ করতে পারতেছেন। আপনি বাসায় রাখা হয়তো রিস্কি, ব্যাংকে রাখতে পারেন, সেভাবে সিকিউরিটি লকার আছে অনেক জায়গায়, রাখতে পারেন। এটাও একটা ইনভেস্টমেন্ট, ভালো একটা ইনভেস্টমেন্ট। কমে না। আপনি যদি প্রিভিয়াস গত 20 বছরের হিস্ট্রি দেখেন, দেখবেন যে কন্টিনিউয়াসলি বাড়তেছে, এমনকি 200-300% পর্যন্ত তুমি গোল্ডের দাম বাড়ছে। রাইট। হ্যাঁ, আমি মনে আছে আমি একটা গোল্ড যখন কিনতে যাই, তখন এটার ভ্যালু ছিল মানে 25,000 টাকা, সেই জমি 1,20,000 টাকা হয়ে গেছে। এই কত বছর, 10-12 বছর সময় হবে এর ভিতরেই। কত থেকে কত আসলো?
20-25 হাজার টাকার বড়িটা হয়েছে 1,20,000 টাকা, এখন তো আরো বেশি, আরও বেশি। এখন তো মনে হয় 2,75,000 না এরকম কোন। এই জমি মানে এই গোল্ডের প্রাইসটা কত বাড়লো চিন্তা করে দেখেন। কল্পনা একটু মাঝে বাড়তেছে, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে একটা জমি থেকে গোল্ডের প্রাইস অনেক বাড়তেছে, এটা কমতেছে না। তার মানে না, জমির অনেক ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট করলে তো জমির লিকুইডিটি নাই, liquidity নাই, বাট এইখানে কিন্তু গোল্ডের ক্ষেত্রে লিকুইডিটিটা ইজি যে কোনো সময় ব্যাংকেও পাচ্ছেন। আবার চাইলে আপনার যে কোনো একজন দোকানে বা শপে যদি বিক্রি করবেন সেটা তখনও পাচ্ছেন ইনস্ট্যান্ট, নিজেরাই পাচ্ছে। এটা একটা ভালো ইনভেস্টমেন্ট। আসলে ইনভেস্টমেন্ট বা ক্যারিয়ার গাইডলাইন এইটার আসলে কোনো শেষ নাই, কারণ প্রত্যেকের এক্সপিরিয়েন্স, প্রত্যেকের চলা বলা সব কিছুই আলাদা। এবং এখানে আমরা কিছু লার্নিং নিয়ে আসলাম আপনাদের। আশা করছি এই লার্নিংগুলো বা এই যে শেয়ারিং কেয়ারিংগুলো আপনাদের অনেকের কাজে লাগবে, অনেকের সাথে হয়তো মিলে যাবে, এবং অনেকে হয়তো এখান থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আপনি কোথায় যাবেন, কি করবেন, কিভাবে করবেন। কবির ভাই, খেয়াল আছে কিনা যে আমার আলোচনায় বা আমাদের আলোচনায় কিন্তু বারবার উঠে এসেছে যে আপনার স্ট্রেংথ কোথায়। খেয়াল করে দেখেন, শুরুর দিন যখন আপনি এসেছিলেন, মানে আপনার স্ট্রেংথ কোথায়, বারবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা ওইখানেই ছিল আমার, যে আপনার স্ট্রেংথটা কোথায়। আপনি এটা করতেছেন, ওইটা করতেছেন, ই কমার্স বিজনেস, আপনার বাইং হাউসের বিজনেস, আপনার গার্মেন্টস, সবই ঠিক আছে, বাট আপনার স্ট্রেংথটা কোথায়। প্রত্যেকের কিন্তু যে তার স্ট্রেংথের জায়গায় কাজ করা উচিত। এখানে আপনার কি মনে হয় যে এটার সাথে আপনি কত এটাতে আমি একটা জিনিস বলবো, এখানে আমার এক্সপিরিয়েন্সটা অনেক লম্বা এবং খুঁটিনাটি সব কিছু জানি আমি এখানে। যে প্রথমেই বলতেছিলাম যে যেটাই করি না কেন ওইটার সম্বন্ধে যদি ডেপথ আবার জানা হয়, ইনফরমেশন জানি বা বিশেষ করে ট্রেনিং জানি, ট্রেনিং নিয়ে বিজনেস করি, নলেজটা জানার পর যদি অ্যাপ্লাই করতে তখন সুযোগ হয়। হয়তো কোনো কারণে মনে হচ্ছে আমি এই জায়গায় ফেলিওর হয়ে গেছি, মনে হচ্ছে আমার কোনো কিছু নাই। মনে আছে একটা ক্লায়েন্ট লিথুয়ানিয়ার একটা বায়ার আমাকে বলছিল, আমি বলছিলাম আসলে আমার এখন কিছুই নাই, আমার ফ্যাক্টরি ক্লোজ করে দিয়েছি, আমার বাইং হাউসের টিম নাই। সে চোখ বন্ধ করে বলছে, তুমি থামো, তোমার একটা জিনিস আছে যেটা তুমি কারোর কাছে নাই। কি? তখন আমাকে বলছে, তোমার 7 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে, এইটা দেখো কার আছে। কিছু নাই মানে এটা আছে, তুমি এটা দিয়ে আবার শুরু করো। আচ্ছা, কারণ দেখেন, কিছুদিন আগে আপনি বলেছিলেন যে আপনার স্ট্রেন্থটা কোন জায়গায়, তা আমি আরও বলেছিলাম যে আমি ওখানে কিছু তিক্ত অভিজ্ঞতা আছে, এই জন্য আমি ওখান থেকে বেড়ে আসছি, চাচ্ছি না করতে। তারপর আজকে বলতেছিলাম যে না, বারবার নক করতেছে কিন্তু আমি ইচ্ছে করে দোষ ফেলাই দিচ্ছি, ইচ্ছে করে দোষ ফেলাই দিচ্ছি। তারপর আজকে যে আপনার অফিসে যে বসে আলাপ করলাম যে আসলে কী করা উচিত, কী করলে কী হবে, কারণ আপনি একটা মানে টপ ভিউ থেকে একটা দেখালেন যে আসলে এই করা উচিত, এই করলে আপনি এই করতে পারবেন। তার মানে তো আমি এখানে কিং। কয়জন আছে এই ধরনের এক্সপিরিয়েন্স, কয়জন এটা রিল করতে পারবে? তার মানে ওই স্ট্রেংথ থেকে যদি আমি ওই বিজনেসটা করি, তা আমি এটাকে ফ্লারিশ করতে পারবো খুব সহজে। হ্যাঁ, আমি এটা সহজে মেনটেন করতে পারতেছি। তার মানে আমার এটা সাবকনসিয়াস মাইন্ড অলরেডি আছে কোন জায়গায় কী করতে না করতে হবে, রাইট? হ্যাঁ, আমি এখন যদি নতুন একটা কিছু জায়গায় যাই, কনসিয়াস মাইন্ডে ভাবতে হবে, চিন্তা করতে হবে, রিসার্চ করতে হবে, শিখতে হবে, সময় দিতে হবে। হ্যাঁ, তারপর করতে গেলেও মানে কনফিউশন লাগবে, এটা কি ঠিক হলো কি না। হ্যাঁ, আবার যাচাই করে করতে হবে, তাহলে সময় যাচ্ছে কতটুকু এখানে। রাইট। মানে পারফেক্টভাবে করতে পারবো না সেখানে। তো এক কথা একটাই যে আসলে আমি যেখানে এক্সপার্ট, আমি যে অলরেডি যেটাই হোক না কেন, আমি হয়তো গার্মেন্টসের দিকে আমি এক্সপার্ট করছি, নিজেকে সময় দিচ্ছি, অনেক করছি। এটা আমি যদি আমি একটা মনে করি, যেমন আমার স্যারে বলে না যে আমি যদি সিঙ্গারাও বিক্রি করি তখন এটা পারবো, তবে ওইটা দিয়েও কোটিপতি হওয়া যাবে। কোটিপতি হওয়া যাবে। তবে যেটা আমি করতেছি ভালো পারি, এটা যদি কন্টিনিউ থাকে, মানে ওয়ান ফোকাসে থাকতে পারি, তাহলে বেস্ট আরও কিছু করা সম্ভব। রাইট। সর্বোপরি এক কথা, মানে প্রতিনিয়ত আমি যেই প্রশ্নগুলোর বা প্রতিনিয়ত আমি যেই পরিস্থিতিগুলোর সম্মুখীন হই, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে অনেক প্রফেশনের মানুষের সাথে সম্পর্ক বা পরিচয় বা সাক্ষাতের সুযোগ হয়েছে। অনেক উদ্যোক্তা বা অনেক মানুষকেই দেখেছি যে আসলে কি করবে, তার স্ট্রেংথটা রেখে সে অন্য কিছু করতে বেশি ইন্টারেস্ট ফিল করে। নদীর একুল বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওই কূলে সর্বসুখ আমার বিশ্বাস। কিন্তু যেটা আদতে সত্য না। আপনার নিজের স্ট্রেংথটা খুঁজে বের করেন এবং আপনার নিজের স্ট্রেংথের ভেতরে থেকে আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপ করেন, আপনার ইনভেস্টমেন্ট করেন বা আপনি সামনে এগিয়ে যান, যেটা আপনার জন্য, আপনার ফিউচারের জন্য এবং আপনার ক্যারিয়ারের জন্য হবে অনেক বেশি সহজ এবং স্বাচ্ছন্দ্যময়।
এবং যেখানে ভাই বলতেছিলেন যে ওই জায়গায় তো আমি কিং, বিষয়টা খেয়াল করেন। যে জায়গায় আমি হতাশ বা আমরা হতাশ যে কী করব, কিভাবে করব, ওই জায়গায় তো আমি যেতে চাচ্ছি না, বাট একটু অ্যালগোরিদমে একটু থিঙ্কিংটা যদি একটু অন্য লেভেলে করা যায় তাহলে আপনি নিজে কিং। মানে মানে আলাদা করে নিতে হবে যে আমি এই সেক্টরে এইভাবে জায়গা পাবো। রাইট। তো আপনার কাছে হয়তো একটা স্ট্রেংথ আছে, একটা প্রোডাক্ট আছে বা একটা সার্ভিস আছে, একটা আইডিয়া আছে। ওই আইডিয়াটাকে কিভাবে আপনি বিজনেসে রূপান্তর করবেন বা ওই আইডিয়াটাকে কোন অ্যাঙ্গেলে আপনার ডিফিকাল্টিসগুলো সলিউশন করবেন। একটা কথা দেখেন যে আপনার জন্য যেটা প্রবলেম, কারো না কারো কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই না। কোন ব্যাপারে খেয়াল করেন, ধরেন আমার কাছে ভিডিও এডিটিংটা প্রবলেম, কিন্তু যে ভিডিও এডিটিং করে তার জন্য তো এটা কোনো ব্যাপার না, এটা প্রতিদিন করে সে। সো যে আসলে আপনার আমার জন্য অনেক ব্যবসায়ীর জন্য টিম ম্যানেজ করা অনেক টাফ, বাট যে 200-400 জনের টিম ম্যানেজ করে তার জন্য কিন্তু এটা হি ক্র্যাক দ্য কোড। সো সেই তো আমাদের মানে রাইট। সো আমাদের নিজেদের ওই স্কিলড 100% হইতে হবে বিষয়টা কিন্তু এরকম না, আমাদের ওই রাইট হুটা চুজ করতে জানতে হবে। একটা কোম্পানিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। এখন আমি যদি একা ওই ডিপার্টমেন্টের কাজ পারি, হ্যাঁ পারি, কিন্তু ওটা করতে যাই আসলে কোনটা আমার মানে পিওরলি হচ্ছে কোনটা, রাইট। আচ্ছা কথা। তার মানে আমি যে ডিপার্টমেন্ট জানি ঠিক আছে, আমি ওইটুকু পার্টটা নিয়ে থাকি, হয়তো পুরোটা পারবো না, ওখান থেকে আরেকটা পার্ট যেটা আছে ইউনিক দরকার আমরা সেটা নিয়ে থাকলাম, বাকিগুলো আমার রাইট হুতে করালাম। রাইট। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এই জন্য আমাদের উচিত ওই যে রাইট হু কেন্দ্রিক বা রাইট হু চয়েস করে আসলে কাজটা করা, ধরে রাখা নিজের স্ট্রেংথ ধরে রাখা, তাহলে আসলে যাত্রাটা সহজ হয়। সহজ হবে। সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টও যদি সেভাবে হয়, আপনার ক্যাশটা কোথায় আপনার ইনভেস্ট করবেন, যদি মনে করেন যে না আপনি এখানে ভালো পজিশন পাইছেন এবং নিজে যদি রাইট হু চয়েস করতে পারেন, নিজে আপনার সিলেকশন করে দিতে পারতেছে সে, বা একটা লয়ার পান, সেখানে আপনি দেখে শুনে ইনভেস্ট করতে পারেন। ওই যে আপনি বলছিলেন একজন মেন্টর যে 25 বছর যাবৎ সে এক্সপার্ট সেখানে, তার মানে একজন ইনভেস্টর যদি এরকম একটা ফ্রেন্ড বা সাজেশন দেওয়ার মতো লোক পায়, তাহলে এরকম লোক পাইলেই তো যথেষ্ট। রাইট। আপনি যদি রাইট, একদম রাইট। আপনি যদি বলেন আমি দেখেছি যে এরকম যে আমার কাছে অনেকেই আসে, সবাই তার প্রোডাক্ট নিয়ে আসে, ভাই আমার এই প্রোডাক্টটা সেল করে দেন, আমার এই ল্যান্ডটা সেল করে দেন, আমার এই প্রজেক্টটা উঠায় দেন, আমার এই সার্ভিসটা দেন। তো আলটিমেটলি এরকম অনেক ল্যান্ড ওনারও আমার অফিসে মানে দীর্ঘ সময় মানে আগে এসেছে। সো অনেক বিজনেস ওনার আসে যে আমার এই প্রোডাক্টের একটা কিছু করে দেন, আমার এই ল্যান্ডটার একটা কিছু করে দেন। বাট আলটিমেটলি আমি কিন্তু কখনোই, ইভেন পার্টনারশিপ অফার করে যে ভাই আমি আপনাকে প্রজেক্টের 50% দিচ্ছি, আমি 30% দিচ্ছি, বাট তারপরও আপনি আমাকে এই প্রজেক্টটা করে দেন। গাজীপুরের আমার মনে আছে যে এক ভাই এসে বলছিলেন যে আমাদের এরকম 100 বিঘা জমি আছে, নাফিস ভাই আসেন কিছু করি, যেখানে 30% ওনারশিপ উনি ছেড়ে দিচ্ছে প্রজেক্ট ডেভেলপমেন্ট পারপাস। বাট আমি কিন্তু যাইনি বিকজ অফ একটা রিজন, যে আমি তো আসলে এক্সপার্ট না। হ্যাঁ, আমি বিজনেসে সেলসে আপনার ভিতর থেকে আপনার বেসটা বের করে নিয়ে আসবে, এইটাতে ওকে, কিন্তু আমি ল্যান্ড প্রপার্টিজ বিজনেসে তো এক্সপার্ট। ওইখানে ডিফিকাল্টিসগুলো সম্পর্কে আমি জানি না, একেবারে ফুললি জানি না। দ্যাটস ওয়াই আমি কিন্তু বলেছি যে আমি ল্যান্ড প্রজেক্টের বিজনেসে গেলে অবশ্যই আমার মামা যে 30-40 বছর যাবৎ যে 20-50টা প্রজেক্ট ডেভেলপ করেছে, এই যে রিয়েল এস্টেটমেন্টের আমাদের এক ভাই, ওনাকে হয়তো কোনো একটা সেশনে আমরা ডাকবো, ওনাকে এরকম যারা আছে এক্সপার্ট ইন্ডাস্ট্রি, এক্সপার্টদের ছাড়া আমি আসলে কোনো প্রজেক্টে হাত দিব না। যে এক্সপার্ট আছে তাকে ওখানে নেওয়া উচিত। রাইট। সো এই হলো, অনেক আলাপ হলো, অনেক গল্প হলো, আমরা অনেক কিছু জানলাম। এখানে আমি এটাই বলতে চাইলাম যে আপনি কোনো প্রজেক্টে হাত দেওয়ার আগে অবশ্যই এক্সপার্ট হ্যান্ড রাইট হু হিসাবে আপনার দেখে নেওয়া উচিত। এবং আরও অনেক বিষয় জানলাম, আশা করছি প্রত্যেকের এই বিষয়গুলো কাজে লাগবে এবং আপনারা আপনাদের বিজনেসে, আপনাদের ক্যারিয়ারে, ইভেন আপনাদের ইনভেস্টমেন্টে এই সাজেশনগুলো কাজে লাগাতে পারবেন এবং ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবেন। সো পরবর্তী প্রজেক্টে আবার দেখা হচ্ছে বা পরবর্তী পডকাস্টে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।